প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। বছরের এই শেষ সময়ে আজ বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে আনন্দের দিন। কিন্তু এই আনন্দের দিনে আজকে আমরা মন খারাপ নিয়ে আসলে কথা বলতে বসেছি। আপনারা যারা খোঁজখবর রাখেন জানেন যে বৃহস্পতিবার মধ্যরাতে বরিশালের পরে ঝালকাঠির আগে সুগন্ধা নদীর উপরে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেটা আসলে আতঙ্কটা মানে কোনোভাবে আসলে বলে বোঝানো যাবে না। মধ্যরাতে চলন্ত লঞ্চে আগুন, আপনি যদি নদীতে ঝাঁপ দেন তাহলে ডুবে মরার ভয়, যদি ঝাঁপ না দেন তাহলে পুড়ে মরার ভয়। এমন একটা অবস্থায় কয়েকশো মানুষ ঠিক কতজন মানুষ সেই লঞ্চে ছিলেন সেটার আসলে সঠিক সংখ্যা কোনো পত্রিকায় দিতে পারেনি। কেউ বলছে 800-র বেশি, কেউ বলছে 1000-এর বেশি। তার মানে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ নিয়ে অভিযান 10 লঞ্চটি সদরঘাট থেকে ছেড়ে গিয়েছিল। যারা লঞ্চে উপস্থিত ছিলেন তারা বলছেন যে লঞ্চ ছাড়ার পর থেকেই লঞ্চটিতে সমস্যা ছিল, ইঞ্জিন অতিরিক্ত শব্দ করছিল, গরম হয়ে যাচ্ছিল, কিন্তু তাতে যারা ছিলেন লঞ্চের স্টাফ তারা ওইভাবে সেটাকে গুরুত্ব দেননি, পাত্তা দেননি। পরে যখন মধ্যরাতে অধিকাংশ মানুষ যখন ঘুমাচ্ছে তখন লেলিহান শিখা ছড়িয়ে পুরো লঞ্চে। তার চেয়ে বড় কথা হলো যে লঞ্চে আগুন লাগার পরেও সেটি অনেকক্ষণ চালিয়ে নেওয়া হয়েছে। যদি সেটা না করে কাছাকাছি কোনো তীরে ভিড়িয়ে দেওয়া হতো তাহলে অনেক মানুষ বেঁচে যেতে পারতো, কিন্তু বলা হয় যে অন্তত আগুন লাগার পরে 1.5 ঘন্টা লঞ্চটি গন্তব্যের দিকে গেছে, তাতে মানুষের মৃত্যুর হার অনেক বেড়েছে। সংখ্যাটি এখন পর্যন্ত 42। অনেকেই ঢাকা এবং বরিশালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের কেউ অবস্থা বেশ অবনতি ঘটেছে। অনেকগুলো প্রশ্ন এসেছে এর মাধ্যমে। সেটি হলো যে মানে এমন একটি চলন্ত লঞ্চে আগুনের ঘটনা বাংলাদেশের ইতিহাসে সম্ভবত প্রথম। কয়েকটি পত্রিকা লিখেছে প্রথম, বিশেষজ্ঞরা জানবেন। কিন্তু আগুন লাগতেই পারে, যে কোনো সময় আগুন লাগতে পারে সেই দুর্ঘটনা, কিন্তু আগুন নেভানোর মতো পর্যাপ্ত ব্যবস্থা কি সেই লঞ্চে ছিল অভিযান 10-এ? যদি থাকে তাহলে সেটি কি চেষ্টা করা হয়েছে? সেইগুলো অনেকগুলো প্রশ্ন। এমন বা অনেক সময় দুর্ঘটনার পরে মানুষ বাঁচার জন্য যে বয়া বা লাইফ জ্যাকেট সেইগুলো কি পর্যাপ্ত ছিল কিনা? ছিল না। কারণ দেখা গেছে যে আসলে ধরেন যাত্রী থাকার কথা হয়তো 300, সেখানে যাত্রী যদি 900 থাকে তাহলে পর্যাপ্ত বয়া বা লাইফ জ্যাকেট কোনো কিছুই আসলে থাকার কোনো কথা নেই। তারপরে আগুনটা কোত্থেকে লেগেছে সেটা এখনও নিশ্চিত করে তদন্ত কমিটি বলছে না, ইঞ্জিন রুম বা রান্নাঘর। কিন্তু ইঞ্জিন রুমের পাশেই রান্নাঘর ছিল। ইঞ্জিন রুম থেকেও যদি হয় তাহলে রান্নাঘরের যে গ্যাসের সিলিন্ডার ছিল সেটাও বিস্ফোরিত হতে পারে। অনেকগুলো মানে সেফটিটা পুরোপুরি এনশিওর করা হয়নি। ঢাকা থেকে বরিশালের বিভিন্ন রুটে অনেকগুলো বড় বিলাসবহুল লঞ্চ চলাচল করে, কিন্তু এর মধ্যে লঞ্চ ডুবির ঘটনাও ঘটে, কিন্তু মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা আমি ঠিক জানি না, বিশেষজ্ঞরা বলবেন। সম্ভবত কয়েকটি পত্রিকা লিখেছে প্রথম। এমন একটি আতঙ্কের খবর। অনেকেই যারা বেঁচে ফিরেছেন, অনেক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের স্টুডিওতে আছেন নেভাল আর্কিটেক্ট প্রফেসর খবিরুল হক চৌধুরী, যিনি দীর্ঘদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে বা এই নেভাল আর্কিটেকচার বিষয়ে পড়াশোনা করিয়েছেন। আর সংযুক্ত হচ্ছেন যারা ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তা এবং অগ্নি নিরাপত্তা পরামর্শক সেলিম নেওয়াজ ভূঁইয়া, আছেন বাংলাদেশ অভ্যন্তরীণ যাত্রী পরিবহন নৌ চলাচল সংস্থার প্রেসিডেন্ট মাহবুবউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধাও তিনি, আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা। আছেন বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ। উনি আজকে আছেন কারণ মানে বৃহস্পতিবার রাতে সেই দুর্ঘটনা কবলিত লঞ্চে হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ ছিলেন, তার স্ত্রীও ছিলেন সাথে। তিনি প্রাণে বাঁচতে পেরেছেন, তার স্ত্রীও বেঁচেছেন, তবে তার স্ত্রীর পা ভেঙে গেছে পত্রিকায় যতটুকু পড়েছে। তার মানে কোনো রকমের যান নিয়ে বাঁচতে পেরেছেন। আর বরিশালে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার আশিকুর রহমান অপু, তিনি ঢাকা থেকে দুর্ঘটনার খবর পেয়ে ওখানে দ্রুত ছুটে গেছেন এবং সেখানে তার সাথে যুক্ত হবেন সময় টিভির বরিশাল ব্যুরো চিফ অপূর্ব অপু। সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা শুরু করতে চাই আমাদের এই আশিকুর রহমান অপু বরিশাল থেকে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী যারা লঞ্চে ছিলেন তেমন বেশ কয়েকজনের কথা নিয়ে পুরো দুর্ঘটনার একটি চিত্র দাঁড় করিয়েছেন, সেটা একটু শুনে আসি, তারপরে আমরা আলোচনায় ফিরব। লঞ্চে ওঠার পর যখন লঞ্চটা স্টার্ট হলো তখন যখন আমরা ছাদে গেলাম তখন একটা লঞ্চের আপনার ওই যেখান দিয়ে দোহা বের হয় ওখান থেকে একটা শব্দ হচ্ছিল, একটু
মানে গুল্লি করার মতো এক ধরনের শব্দ হয়, অনেক জোরে এরকম। আর আগুনের ফুলকানি বেরোতেছিল মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ। তো এটা একটু একটু ডাউট মনে হয়েছে যে না, একটু মনে কোনো প্রবলেম আছে। তো নিচে যে আমি ইঞ্জিনের ওইখানে একটু ফলো করলাম, যে দেখলাম যেখান দিয়ে ধোঁয়াটা বের হয় ইঞ্জিনের এখান থেকে, ওটা মডিফাই করা, ঝালাই করা। মনে হইতেছে কিছুদিন মানে আগে মনে হয় একটু ঝালাই টালাই করছে, মানে মডিফাই করছে। ওখানে কাপড় পেছানো থাকে, ওখানে কোনো কাপড় পেছানো ছিল না। আমার মা উঠছিল লঞ্চের ছাদে, তখন সে বলতেছে এত জোরে জোরে শব্দ আর কখন শুনি নেই। এটা স্টার্ট দেওয়ার পর থেকে আধা ঘন্টা তো লঞ্চ সাধারণত স্টার্ট দিয়ে তারপর রাখা হয়। তারপরে যখন লঞ্চটা ছেড়ে যখন মাঝখানে চলে আসে বুড়িগঙ্গার, তখন থেকেই আগুনটা বেরোচ্ছিল। ঠাস ঠাস করে শব্দ হচ্ছিল আর আগুন বেরোচ্ছিল। মাঝখানে প্রায় 4-5 বার লঞ্চ বন্ধ হয়ে গেছে, মানে ওরা রাস্তা হারায় ফেলায়, প্লাস লঞ্চ বন্ধ হয়ে যায়, এক লাগলে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তো যারা ইঞ্জিন চালায়, ইঞ্জিনিয়ার, তারা 5-6 জন এসে দেখে গেছে যে কি সমস্যা হচ্ছে কি না। তো তারা দেখে আসলে কি ভাবছে তারা, আমরা তো আর জানি না, আমরা পিছনে দাঁড়াইছিলাম। তখন আমি ওনাদের সাথে 4 তলায় ছিলাম। ইঞ্জিন রুমটা অনেক গরম ছিল, আর ওই কারণে শীতের সময় পুরো লঞ্চটা গরম ছিল। ইঞ্জিন যে চালক, তিনি শুরু থেকেই খুব জোরে চালাচ্ছিলেন আর কি। কারণ হচ্ছে যে 3:30 আসলে ওইখানে থাকার কথা ছিল না, তখন থাকার কথা ছিল বরিশাল, কিন্তু তার আগেই কিন্তু বরিশাল উনি ছেড়ে চলে গেছিলেন। আমরা আর কি ঘুমাইছি ধরেন 1টার দিকে ঘুমানোর পর 3টে 3:30 এরকমের হয়েছে। হঠাৎ মানুষজনের চিল্লিতে ঘুম ভাঙ্গি গেছে। ঘুম ভাঙ্গি যাওয়ার পরে আমার লগে আরো 2 জন আসলে, তো ওরাও ঘুমে, আমি উঠতে দেই যে আগুন। সবাই হুড়োহুড়ি করে ছাদে উঠে যায় আপনার 3 তলা ছাদে ওঠার পর আগুনটা 3 তলা ছাদের দিকে ধেয়ে আসে। এখন আমি দোতলায় শেষে ইঞ্জিনের রুমের ওইদিকে আগুন আগুন করে চিল্লা করা পাল্লা করছে যখন, তখন আমি দৌড়ায় 4 তলায় উঠে গেছি আর কি। তখন আর কি আমার ওই ডেস্ক গরম হয়ে আমার হাত আর পা পুড়ে গেছে। আমি তখন মানে চিন্তা করছি যে আমার বাঁচতে হলে নদীতে ঝাঁপ দিতে হবে। ওখান থেকে ঝাঁপ দিছি, তাহলে আমি লঞ্চের কার্নিশে বাধা খাই। বাধা খাওয়ার পরে আমার মাজায় আঘাত লাগে। তারপরেও আল্লাহর রহমত আমি পানিতে পড়ছি। কোনো রকমে আমার আম্মুকে নিয়ে ছাদে চলে গেলাম। ওখান থেকে আর কি আমার আম্মু আর তাপ সহ্য করতে না পেরে আমাকে ধাক্কা দিয়ে করে তুই চলে যা। পরে আমি কষ্ট করে অনেক উপরে চলে একদম সামনে যা লাফ দিছি। লাফ দিয়ে 1 ঘন্টা সাঁতার কেটে তারপর কিনারে এসে তারপরে উঠছি। আমার মা ওয়াশরুমে গেছিল, সে লাভ দিতে পারছে সেফ মতো। আর আমার ভাই সামনে ওই মোবাইল টিপি করাতে ও সেফ মতো লাভ দিতে পারছে। কিন্তু আমি আমার ভাস্তিদি নিয়ে উপরে চলে গেছিলাম। তো উপরে যাওয়ার পর মুহূর্তে উপরে আপনার যে ফ্লোরের যে আপনার টিনটা, ওটা প্রচুর পরিমাণে হিট হওয়ার কারণে প্রতিটা মানুষের পাও নিচে লাগে, যে সবাই ঘুমেছিল কেউ জোতা নিতে পারে না। তো এইতেই মানে ওখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আমার ভাস্তি 3 জন আর আমার ভাবি, এরকম 4 জন নিখোঁজ। চারদিক দিয়ে পুরো আগুন বেরোচ্ছিল, সামনে অনেক লোক, প্লাস 2টা বাচ্চা ছিল, একজন বাচ্চা ছিল আর একটা মা ছিল। ওরা আমার চোখের সামনে পড়ে গেছে। আর একটা বাচ্চা পানির ভিতরে চোখের সামনে চলে গেছে। যখন আমি সাঁতার কাটছি তখন আমার সামনে ছোট একটা বাচ্চা, হয়তো 4-5 বছর হবে, চলে গেছে। যদি ওটা বন্ধ করে যদি আমাদের বরিশালে নামা দিত, তাহলে তো আমরা বেঁচে যেতাম, আমার বাবা তো বেঁচে যেত, মা বোনও তো বাঁচতো, আরো কত প্রাণ চলে গেছে ভাইয়া। জনাব খবিরুল হক চৌধুরী, আপনার কাছে আসি প্রথমে। আমরা মানে প্রত্যক্ষদর্শীদের অনেকের কথা শুনলাম যে লঞ্চটি যখন বরিশাল মানে ঢাকা থেকে যখন ছেড়ে যায় তখন থেকে একটু একটু ত্রুটি ছিল, কিন্তু মানে স্টাফরা কেউ সেটাকে ঠিক পাত্তা দেননি। অনেক আওয়াজ হচ্ছিল, আগুনের ফুলকি বেরোচ্ছিল, যারা প্রত্যক্ষদর্শীরা বললেন। আপনার একজন মানে নেভাল আর্কিটেক্ট হিসাবে আপনার অভিজ্ঞতা কি বলে? এত বড় বড় লঞ্চ আমরা বানাই, দাবি করি অনেক নিরাপদ ইত্যাদি ইত্যাদি, বিলাসবহুল, কিন্তু মানুষের জীবন যদি না বাঁচে তাহলে সেই বিলাস দিয়ে আমরা কি করব? এটা একটা জাহাজে আসলে এটা টোটাল একটা সিস্টেমের মধ্যে যখন আজকে ধরেন কোনো ঘটনা যেই দিন ঘটে, এটা সেই দিনকার একটা ব্যাপার না। যেমন আমি প্রায় উদাহরণ দেই, হয়তো বারবার দিই, একটা ম্যানহোল আপনার খোলা, তো ম্যানহোল খোলা কেউ লক্ষ্য করছে না, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন কিছু কোনো নাই, কারো কনসার্ন নাই, রেগুলেটরি ওরাও আসে না, নাগরিকরাও বলছে কে কার ঝামেলা করে। কিন্তু একটা বাচ্চা পড়ে গেল 40 দিনের দিন যদি পড়ে যায়, তো আমি বলছি যেটা সেটা হলো 39 দিনই এটা আনসেফ ছিল। আসলে ওইটা কেউ বলবে 40তম দিনে এটা হলো আনসেফ না, এটা প্রথম দিন থেকে অনিরাপদ ছিল, আনসেফ ছিল। জি। তো আমরা যখন অনেক দিন আগে
প্রায় আজ থেকে 30 বছর আগে যখন আমরা বিভিন্ন এই যে কমপ্লায়েন্স আসছে, এক সময় তো শিপের কোনো ডিজাইনই ছিল না, নকশাই ছিল না। ওনাদের কাছে গেলে আপনি ডিজাইন করবেন না, বলে ডিজাইন কি জিনিস, তাদের কাছে নতুন ডিজাইন কি জিনিস, আমরা ড্রয়িং লাগবে তো কিসের ড্রয়িং, আমরা তো জাহাজ আগে করি পরে আমরা। তো এরকম একটা সময়ের থেকে আমরা কিন্তু পার হয়ে এখন অনেক একটা ব্যাপারে এসেছি, অনেক কমপ্লায়েন্সের অনেক শর্ত কিছু বাংলাদেশের অনেক ইয়েতে। তো সিস্টেমে যেই দিন ঘটনা ঘটছে এটা সেই দিনকার শুধু ব্যাপার না, এবং যেই জাহাজে ঘটছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে শুধু ওই জাহাজের ব্যাপার না। আমি তো এখন ভয় পাচ্ছি, যেটা নাকি আমি বলবো বা আমি আগেই বলে রাখি, হয়তো আগে পিছে হবে, সেটা হলো যে এই অভিযান 10 এরকমই তো আরো 50টা জাহাজ আছে। সুতরাং অভিযানের মতো এই ঘটনাগুলো তো আরো সামনে ঘটবে, এবং সেই ঘটনা থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে। আচ্ছা, একটা জাহাজের ডিজাইনের থেকে শুরু করে তার শেষ পর্যন্ত এই জায়গাটাতে যারা যারা ইনভলভ আছে, প্রথমে ডিজাইন, একটা জাহাজ কিন্তু অ্যাপ্রুভাল করতে হয়, তো সেই জাহাজের ডিজাইন অ্যাপ্রুভাল করার পরে কনস্ট্রাকশনে যেতে হয়, সেখানে সুপারভাইজারি প্যানেল মেম্বার আছে, তারা 8টা স্টেজে সুপারভিশন করে, সেখানে ডিপার্টমেন্ট অফ শিপিং যারা রেগুলেটরি এজেন্সি তাদের লোককে থাকতে হয়। তারপরে মানে অদ্ভুত অদ্ভুত কথা তো স্বীকারই করে নেওয়া হচ্ছে, এটা কি তদন্ত করবে। কালকেই যেটা জানতে পারলাম সেটা হলো যে এটার কোনো ডকিং সার্ভে হয় নাই, ডিপার্টমেন্ট শিপিং ডকিং সার্ভের সময় জানেই না, তো এটা মালিক হয়তো নিজেই সার্ভেটা করে নিয়েছে, বা এইসব যেগুলো সরকারি লেভেলেই স্বীকার করা হচ্ছে। মাননীয় মন্ত্রী মহোদয় উনি নিজেও বলছেন যে এখানে নকশার মধ্যেই একটা সমস্যা ছিল বা একটা কিছু হয়তো এরকম বলছেন। তো সেই জায়গাগুলো থেকে আমি যেটা বুঝি সেটা হলো যে এই ঘটনাগুলো নিয়েই জাহাজগুলো চলতেছিল, এবং জাহাজের যেই আপনার ফায়ার ফাইটিং বলেন, লাইফ সেভিং অ্যাপ্লায়েন্সেস বলেন বা অন্যান্য জায়গাগুলোতে বলেন, এখানে আমি বারবার একটা কথা বলছি যে মনিটরিংটা করবে কে। ইভেন আজকে যে জাহাজগুলো চলতেছে সেই জাহাজগুলোতে কে দেখছে, কে? ওই যে বললো যে ওখানে কোনো ওয়েল্ডিং করা ছিল, কেউ বলছেন এটা তদন্ত হবে। খুব আমি 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 বলতে চাই এইটা নিয়ে শুরু হোক, এটা পোস্টমর্টম করা হোক। যে কেউ বলছে যে ইঞ্জিনও রিপ্লেস করে দেওয়া হয়েছে, আগে যে ইঞ্জিন দিয়ে সে অ্যাপ্রুভাল নিয়েছিল। কেউ কি গ্যারান্টি দিয়ে রেগুলেটরি এজেন্সি বলতে পারবে যে না এটা করা হয়নি? সেটা বলতে হলে তো তাকে ওখানে মনিটর করতে হবে, তাকে বলতে হবে যে আমি অমুক দিন ছিলাম, আমি অমুক দিন পর্যন্তও দেখেছি যে ইঞ্জিনটা ছিল। তো সুতরাং সব ব্যাপারগুলোতেই একটা সমস্যা, এবং ওই যে বলছি যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে, সেই দুর্ঘটনাটা হয়ে গেছে। এবং সবচেয়ে দুঃখজনক, চাইলে কিন্তু এটা ধরেন 40তম দিন আগের 39 দিন 39টা হতে পারতো এক্স্যাক্টলি। এবং যেমন আপনার ফায়ার সার্ভিসের যে গাড়িগুলা, ওকে কিন্তু সারা বছরই বসে থাকতে হয়, একদিনের জন্য অপেক্ষা করতে হয়। কোন দিন? যেদিন ঢাকা শহরে ভয়াবহ হঠাৎ করে খোদা নাখাস্তা অগ্নিকাণ্ড ঘটছে। কিন্তু সেই দিন যদি দেখা যায় যে ওইটা স্টার্ট নিচ্ছে না গাড়িটা, তো ওই দিন যদি দেখা যায় যে 364 দিনই যে ড্রাইভার উনি খুবই সিনসিয়ার, খালি একটা দিনের জন্য শ্বশুর বাড়ি চলে গেছে একটু বিকালবেলা, হবে না তো। তো এখন এই যে ঘটনাটা, অর্থাৎ একদিনের জন্য আমাদেরকে প্রতিদিন সতর্ক থাকতে হবে। এই যে ঘটনাটা প্রত্যেকেরই, রেগুলেটরি এজেন্সি বলেন এবং আমাদের জনগণের যে সতর্কতা, এই সব কিছু দিয়েই আমরা তো এরকম বলতে পারি না একটা গাড়িতে উঠে বাসকে প্রথমে ভাড়া দেওয়ার আগে, ভাই ড্রাইভার সাহেব আপনার কি লাইসেন্স আছে? মানে আমরা যদি প্রত্যেক প্যাসেঞ্জার এটা করতে যাই, যে ড্রাইভারকে জিজ্ঞেস করতে যাই যে আপনার লাইসেন্স আছে কিনা, না এটা তো রেগুলেটরি অথরিটি আছে, সে কনফার্ম সে মনিটর করবে। আমরা কিন্তু বিশ্বাস নিয়ে, আমার এই কথাই খুব কষ্ট লাগছিল যে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা আজকে মুক্তিযুদ্ধের বছর, এই যে বিজয়ের সময় আমরা মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছি এই জন্য যে আর যেন প্রাণ না দিতে হয়, তাই না? তো মুক্তিযুদ্ধেও প্রাণ দিয়েছি, আমরা আবারও প্রাণ দেব। এই যে কষ্টকর অবস্থাটা, এই যে যা ঘটলো, যা বললো, এ তো এই বাচ্চাটার বাপ মা মারা গেছে। হ্যাঁ তাই তো বললো, বাবা হারিয়েছে। আহা, সে দুই দিনের মধ্যে তাকে সাক্ষাৎকার দিতে হচ্ছে। বাবা হারানোর শোকটাও সে সামলে উঠতে পারছে না। আসলে খুবই বেদনার কথা, খুবই মানে আমার এই অভিযান 10-এর দুর্ঘটনা এমন অনেকগুলো মানবিক ঘটনা ঘটেছে। অভিযান 10 কেন, আমি আরেকটু আসি আপনার সঙ্গে। এই যে প্রথমে দেখেন, ইউ আর টু সে নো, অভিযান শব্দটা এইটা এরকম একটা শব্দ প্যাসেঞ্জার ভেসেলের সঙ্গে এটা কখনোই স্যুট করে না। আপনি দেখেন যা নাম দিবে, কালকে যদি অন্য একটা নামও দিয়ে দেয়, মানে আমার রেগুলেটরি এজেন্সির তার তো একটা সে থাকতে হবে। আজকে অভিযান শব্দ কাদের অর্থে ব্যবহৃত হয়? এটা অভিযান ব্যবহার করে আর্মি, অভিযান ব্যবহার করে পুলিশ, অভিযান ব্যবহার করে কোস্টগার্ড, অভিযান ব্যবহার করে নেভি।
এই শব্দটাই আমার ওই দিন থেকেই আমার খচখচ করতেছে, যদিও কারো কাছে এটা হয়তো মনে হবে না, কিন্তু এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। আজকে নাম পেলো না অভিযান, মানে কি করতে যাচ্ছ? এটা তো একটা ভ্রমণ হতে হবে। তো আচ্ছা, এখন এই অভিযান জাহাজের, তবে আমি 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 খুব কতগুলো ব্যাপারে খুব আশাবাদী, কারণ আমি হতাশ। আমি খালি প্রবলেম বলবো না, আপনি এখানে যদি স্কোপ দেন আমাকে, আমি একটু সলিউশনের পথ বলবো। আমরা সলিউশনটা একটু শুনি, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু শুনে আসি যদি। জনাব সেলিম নওয়াজ ভূঁইয়া, আপনি দীর্ঘদিন ফায়ার সার্ভিসে কাজ করেছেন, এই আমরা তো জানি যে নিশ্চয়ই আমি আশা করব, খবরুল হক চৌধুরী বলছিলেন যে আশা করব যে প্রত্যেকটি এরকম জাহাজ বা লঞ্চে অগ্নি নির্বাপক যথেষ্ট ব্যবস্থা আছে, এবং যেহেতু জাহাজটি পানিতে ভাসছে ফলে পানিরও অভাব হওয়ার কথা না। তাহলে এমন একটি জাহাজে, তিনতলা একটি জাহাজে প্রায় পুরো জাহাজটি পুড়ে গেল, আগুন নিবানোর কোনো ব্যবস্থাই কি তাদের জাহাজের মধ্যে ছিল না? বা মানে এটা কিভাবে সম্ভব হতে পারে? এখন কিভাবে সম্ভব হতে পারে এটা তো আপনিও শুনছেন, না, আপনার অভিজ্ঞতা থেকে একটু জানতে চাই আর কি, যে একটা জাহাজে কতটুকু প্রস্তুতি। এইটুকু বলতে পারি যে আসলে পর্যাপ্ত ব্যবস্থা কোনো জাহাজেই বা কোনো লঞ্চেই মোটামুটি নাই। এখানে হয়তো দেখা যাবে যে দুই তিনটা আছে আপনার ওই এক্সটিংগুইশার রাখা আছে বা এই ব্যবস্থাটুকু আছে, এর বাইরে আর কোনো ব্যবস্থা নাই। তো আপনার যে কোনো এই ধরনের বড় লঞ্চে বা জাহাজে এখন এই যুগে অবশ্যই সেখানে স্থায়ী নির্বাপন ব্যবস্থা বা সাপ্রেশন সিস্টেম ইনস্টল করা প্রয়োজন, যেটা আগুন লাগলেও অটোমেটিক্যালি সে অ্যাক্টিভ হয়ে আগুন নিভিয়ে ফেলবে। এখন অনেক ভালো ভালো জিনিস বেরিয়ে গেছে দুনিয়া, এবং সব জায়গায় এগুলো ব্যবহার হচ্ছে, কিন্তু আমাদের এখানে কেন জানি না যে এই দিকটা একেবারেই অবহেলিত। এটা জোর করে কাউকে করানো যাবে না যদি তার নিজের ভিতরে সচেতনতা না আসে, মালিকদের ভিতরে। আপনার বিলাসবহুল যাত্রার ব্যবস্থা থাকবে, সবাই আরামে যাবে, কিন্তু তাদের জীবনের নিরাপত্তার চিন্তা আমরা করব না, এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। এখন যেরকম ধরেন অগ্নি নিরাপত্তা ব্যবস্থার ভিতরে আপনার অ্যারোসল ফায়ার ফাইটিং সিস্টেম, সাপ্রেশন সিস্টেম, তার ভিতরে আছে ধরেন পাইরোজেন, তারপরে ধরেন ফায়ার প্রো, এরপরে ধরেন ওয়ান, এই সমস্ত এখন চাইলে পাওয়া যায়, যে কাউকে বললেই এগুলো নিয়ে আসতে পারে এবং এগুলো জাহাজে ইনস্টল করতে পারে, এবং এর সঙ্গেই অটো ওয়ার্নিং সিস্টেম ইনস্টল করা যায়, যেটা কোনো ইনসিডেন্ট ঘটলেই পুরো জাহাজের বিভিন্ন জায়গায় অ্যালার্ম বেজে যাত্রীদেরকে সাবধান করে দেবে যে জাহাজে দুর্ঘটনা ঘটেছে, অ্যালার্ট করার জন্য এটা বেল বেজে উঠবে অটোমেটিক্যালি। এবং পর্যাপ্ত লাইফ জ্যাকেট, তারপরে আপনার বয়া, এগুলো থাকতে হবে যাতে, এবং প্রয়োজন বোধে ছোট ছোট বোট, রাবার বোট যেগুলো বাতাস দিয়ে ভর্তি করা যায়, এই সমস্ত রাবার বোট টাইপের থাকা দরকার, যা দিয়ে লোকজন অনায়াসে নেমে যেতে পারে বা বের হয়ে যেতে পারে, এই ধরনের ব্যবস্থা থাকতে হবে। তো এই ব্যবস্থাগুলো দেখে আমরা কেউ তাকাচ্ছি না, দেখছিও না। দুই একটা এক্সটিংগুইশার যাও আছে, দেখা যাবে যে একটু ব্যবহার করার মতো এর পিছনে কোনো লোক নাই, সেখানে যারা আছে তারা ঠিক মতো এটা ব্যবহার করাও জানে না। আবার এই এক্সটিংগুইশার কনফাইন্ড স্পেসে ব্যবহার করাও বিপজ্জনক, যেমন ধরেন CO2 বা ড্রাই পাউডার, এগুলো কনফাইন্ড স্পেসে ব্যবহার করতে গেলে অনেক সময় ইনহেলেশনের কারণে বাতাসের সঙ্গে সে যে ব্যবহার করছে সে বিপদগ্রস্ত হয়ে পড়তে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, এমনকি মৃত্যুর কারণও হতে পারে। তো কাজেই এগুলো নিয়েও এখন চিন্তা ভাবনার ব্যাপার আছে। কাজেই সে আধুনিক এই সমস্ত ব্যবহার মানে জিনিসগুলো গোটা পৃথিবীতে ধীরে ধীরে উঠে যাচ্ছে। এগুলোর পরিবর্তে এই আধুনিক ব্যবস্থাপনা এখন প্রত্যেকটা লঞ্চে, প্লেনে, বিমানে, জাহাজে, সব জায়গায় এগুলো মানে নিয়ে আসা হচ্ছে এবং এগুলো স্থাপন করা হচ্ছে মানুষের নিরাপত্তার জন্য। তো আমরা এই দিকটাতে আমাদেরকে ভাবতে হবে। মালিকরা বিলাসবহুল জাহাজ বানাচ্ছেন, প্লাস্টিক সামগ্রী, আপনার কাঠ, তারপরে সেই কাপড়, মোটা কাপড়, ভালো দামি কাপড়, এই সমস্ত দিয়ে ক্যাবিন সাজাচ্ছেন, ভালো কথা, যাত্রার সুবিধার জন্য, আরামদায়ক করার জন্য, কিন্তু জীবনের নিরাপত্তার জন্য ওনারা কি করছেন সেটা হলো কথা। যে আইন করে বা সরকার ধরে ধরে ওনাদেরকে দৈনিক এই ধরনের একটা তদন্ত কমিটি করবেন, ওয়ার্নিং দিবেন, এই রকম করে কি আর আপনার সচেতনতা বৃদ্ধি হবে? হবে না। যদি মানুষ নিজে সচেতন না হয় তাহলে আপনি কিভাবে সচেতনতা বৃদ্ধি করবেন বলুন? আমার ঘরের দরজা রাত্রে আমাকেই বন্ধ করতে হবে, আমার পড়োশি এসে কি আমাকে বলে দিবে যে আপনার ঘরের দরজা বন্ধ করেন?
এটা বলবে না। তো ওনাদের ব্যবসার জন্য যদি ভালো বিলাসবহুল যাত্রার ব্যবস্থা করার জন্য সবকিছু করতে পারেন, তাহলে ওনারা কেন সেই জীবনের দায়িত্ব যেখানে ওনারা নিচ্ছেন পৌঁছে দেওয়ার, সেই ব্যবস্থাটা ওনারা কেন করবেন না? আর একটা সহজ জিনিস যেটা উনি বলেছেন, যে এটা তো পানির উপরেই ভাসে, পানি তো খুব সহজলভ্য এবং ওখানে খুব সহজ ব্যাপার। যে কোনো লঞ্চে এই হুজরিল ব্যবস্থা স্থাপন করে একটা ছোট পাম্প রেখে দিলেই সেটা দিয়েই তো এই হুজরিল চালানো যায়, এবং যে কোনো জায়গায় পানির সোর্স দিয়ে এটাকে নিভানো যায়। হুজরিলের মাথায় যদি একটা আপনার ফগ নজেল বা স্প্রে নজেল লাগানো থাকে, এটা জেটও মারা যায়, দরকার হলে স্প্রেও করা যায়, এই ব্যবস্থাও করা যায়। আরো অত্যন্ত অনেক নতুন নতুন ব্যবস্থা বর্তমানে বেরিয়েছে, সেগুলো ইনস্টল করা যায়। তো এটা কেন করা যাবে না? তো আমরা আশা করব যে ভবিষ্যতে এই যারা এই ব্যবসা করছেন, যারা লঞ্চ চালাচ্ছেন, জাহাজ চালাচ্ছেন, ওনারা সচেতন হবেন এবং মানুষের জীবনের যে মূল্য, সেই মূল্যবোধটা ওনারা নিজেরা ভাবার চেষ্টা করবেন। কারণ এটা তো ওনাদের জবাবদিহিতার ব্যাপার, ইহকালেই হোক আর পরকালেই হোক। সৃষ্টিকর্তা একজন তো আছেন, তার কাছেও তো জবাবদিহিতা করতে হবে, যে আমি যে ব্যবসার জন্য শুধু এই মানুষগুলোকে আয়েশ দেওয়ার জন্য সাজালাম, তার নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা করলাম না, এটা তো কিছুতেই ঠিক না। এই যে জাহাজটা পুড়ে গেছে, ওইখানকার স্থানীয় ফায়ার সার্ভিসের প্রথম যে অফিসার জাহাজে উঠেছিল, উনি আমাকে টেলিফোনে জানিয়েছেন যে জাহাজে উনি একটা মাত্র এক্সটিংগুইশার, ফায়ার এক্সটিংগুইশার পেয়েছেন খালি অবস্থায়। তার মানে এটা বোঝা যায় যে ওই একটা এক্সটিংগুইশার ওখানে দিয়ে আগুন নিভানোর একটু চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা যথেষ্ট ছিল না। তো এই ধরনের অবস্থা যদি হয়, তাহলে তো একটু আগে উনি যা বললেন, ওনার কথাই মেনে নিতে হয় যে ভবিষ্যতে এরকম আরো বড় দুর্ঘটনার জন্য আমাদের তো মানে অপেক্ষা করতে হবে, এবং যে কোনো মুহূর্তে অনেক মানুষের জীবন, আরো মানুষের জীবন চলে যেতে পারে। সেই অবস্থার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, অথবা আমাদেরকে নিজেদেরকে সাবধান হতে হবে। কাদেরকে সাবধান হতে হবে? যারা এই ব্যবসার সঙ্গে জড়িত, যারা এই কাজের সঙ্গে জড়িত। আর একটা জিনিস, প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। গোটা পৃথিবীতে প্রশিক্ষণ একটা সবচাইতে বড় জিনিস। প্রশিক্ষণের মাধ্যমে এই ফায়ার ট্রেনিং এর মধ্যে শুধু ফায়ার ট্রেনিং না, তার সঙ্গে জড়িত উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা, ফার্স্ট এইড, তিনটা মিলে হয় ফায়ার ট্রেনিং। ফায়ার সার্ভিসকে যদি বলা হয় 40 জন বা 50 জনের একটা ব্যাচ করে তাদেরকে যদি বলা হয়, তাদেরকে রিকোয়েস্ট করলে তারা কখনোই বলবে না যে না আমরা ট্রেনিং দেব না, তারা অবশ্যই ট্রেনিং করিয়ে দেবে। তো এই ট্রেনিংটা গ্রহণ করতে তো কোনো অসুবিধা নাই। সেখান থেকে ট্রেনিংটা গ্রহণ করলে যে কোনো ধরনের ইকুইপমেন্ট হোক তারা ব্যবহার করতে পারবে। আর একটা জিনিস, জাহাজে গ্যাস মাস্ক, ইঞ্জিন রুমে বা ওই যেখানে আগুন লাগার সম্ভাবনাটা খুব বেশি, সেই সমস্ত জায়গায় গ্যাস মাস্ক অবশ্যই থাকতে হবে, বা ব্রিদিং সেট, হয় ব্রিদিং সেট থাকতে হবে, অথবা বিষাক্ত ধোঁয়া বা বিষাক্ত জিনিস প্রোটেক্ট করার মতো গ্যাস মাস্ক সেখানে রাখতে হবে। কারণ যারা ফায়ার ফাইট করবেন তারা যেন নিজেরা আক্রান্ত না হন। যে ড্রাই পাউডারই হোক বা আপনার CO2 হোক, সিলিন্ডারই হোক, এই দুটাই কিন্তু কনফাইন্ড স্পেসে ব্যবহার খুব মারাত্মক ব্যাপার। এটা কনফাইন্ড স্পেসে ব্যবহার করতে গেলে এটা নিঃশ্বাসের সাথে ভিতরে ঢুকে বুলাই ক্যাপিলারিস পর্যন্ত পৌঁছে যায় এবং গ্যাস এক্সচেঞ্জকে ব্যাহত করে, যার ফলে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, তার মৃত্যুর কারণ হতে পারে। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং সামনে রাখতে হবে, তবেই আমরা আমাদের যাত্রা নিরাপদ করতে পারবো, নিরাপত্তাকে নিরাপদ করতে পারবো এবং দেশকে নিরাপদ করতে পারবো, দেশের মানুষের জীবনকে নিরাপদ করতে পারবো। ধরে ধরে ঘরে ঘরে ধরে ধরে বুঝিয়ে এভাবে করা যাবে না। যার যার ক্ষেত্রে সবাইকে নিজের থেকে নিরাপদ হতে হবে, নিজের থেকে সাবধান হতে হবে, তবেই তাদের আমাদের দেশে এই নিরাপত্তা নিশ্চিত হতে পারে। জি, জনাব সেলিম নওয়াজ ভুঁইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার অভিজ্ঞতা থেকে অনেক পরামর্শ দিলেন আপনাদের। আমাদের সাথে আছেন মাহবুবউদ্দিন আহমেদ, বাংলাদেশ অভ্যন্তরীণ যাত্রী পরিবহন নৌ চলাচল সংস্থার প্রেসিডেন্ট। জনাব মাহবুবউদ্দিন আহমেদ, আপনাকে এই বিজয়ের মাসে, আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনাকে বিজয়ের মাসে আমরা অভিনন্দন জানাচ্ছি। তবে এই অভিনন্দনটা আমরা আরও আনন্দের সাথে জানাতে পারতাম যদি আজকে খুব বেদনাদায়ক একটি ঘটনা নিয়ে আপনাকে মুখোমুখি হতে হচ্ছে। আমরা যদি সরাসরি বলি যে যেই নৌযানটি দুর্ঘটনা
শিকার হয়েছে বৃহস্পতিবার রাতে। আমরা প্রত্যক্ষদর্শীদের বিবরণ শুনছিলাম যে লঞ্চটি ঢাকা সদরঘাট থেকে ছাড়ার পর থেকে এটা মানে কোনো না কোনো সমস্যা করছিল, ধোয়ার জায়গা থেকে আগুন বেরোচ্ছিল, অস্বাভাবিক শব্দ হচ্ছিল, ইঞ্জিন রুম অনেক গরম হয়ে গেছিলো এবং সেটি ঢাকা থেকে ছেড়ে বরিশাল গেল। বরিশাল থেকে ছেড়ে যাওয়ার পরে তারপরে আগুনটা ফাইনালি লাগলো। কিন্তু যদি শুরুতেই তারা, যারা স্টাফ ছিল তারা সতর্ক হতো, তাহলে ঘটনাটি নাও ঘটতে পারতো বা এত বড় ঘটনা নাও ঘটতে পারতো, 1 নাম্বার। 2 নম্বর হলো যে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না, যেটা সেলিম নওয়াজ ভূঁইয়া যেখানে যারা কাজ করছেন তাদের একজনের সাথে কথা বলার সূত্রে বললেন যে সেখানে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। হয়তো 2-1টি মানে নামকা আস্তে ফায়ার এক্সটিংগুইশার ছিল, যেটা পর্যাপ্ত না। তারপরে হলো যে পর্যাপ্ত মানে জীবন রক্ষাকারী লাইফ জ্যাকেট বা বয়া যা বলা হয় সেগুলো ছিল না এবং অতিরিক্ত যাত্রী ছিল। অনেকগুলো অভিযোগ, একটু আপনার কাছ থেকে শুনে যে আসলে এই অভিযান 10-এর বাস্তব অবস্থাটা কি ছিল। ধন্যবাদ আপনাকে। আমি সর্বপ্রথমে যারা এই দুর্ঘটনায় জীবনহানি হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যাদের পরিবার পরিজনের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। যারা এখনো বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছেন তারা যাতে সত্বর ভালো হয়ে যান সেজন্য আমরা আমাদের তরফ থেকে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করছি এবং প্রয়োজনে আরো আমরা করব। তো এই খবরটা দেশবাসীকে জানিয়ে তারপরে আমি আপনার প্রশ্নগুলোর উত্তর দিতে চাই। প্রথমত আমাদের যে জাহাজটা চলে বা যে কোনো জাহাজ আপনার যখন নৌপথে যায় তখন সেটার সার্টিফিকেট নিতে একটা আপনার সার্ভে সার্টিফিকেট দিতে হয়। সেই সার্ভে সার্টিফিকেট কিন্তু সরকারের ডিজি শিপিং দিয়ে থাকে এবং এটা ম্যান্ডেটরি। এটা যদি কোনো জাহাজে না থাকে সেই জাহাজ আপনার পরিচালনার জন্য পারমিশন পাবে না, ট্রিপ করার জন্য পারমিশন পাবে না, এটাই নিয়ম। এবং একটা জাহাজে কতগুলো মানুষ কাজ করবে একটা ম্যানিং চার্ট থাকে, মানে জনসংখ্যা কতজন থাকবে এবং কে কি কাজ করবে এটার একটা চার্ট ওই সার্টিফিকেটের সঙ্গে থাকে, সেটাও ম্যান্ডেটরি। এবং আপনার অগ্নি নির্বাপক যন্ত্র, ফর দ্যাট ম্যাটার লাইফ জ্যাকেট, লাইফ বয়, যা কিছু দরকার নিয়ম মাফিক যেগুলো আমাদের রিকোয়ারমেন্ট আছে অ্যাজ পার ল, সেগুলো আমাদের জাহাজে উপস্থিত না থাকলে আমাদের সার্ভিস সার্টিফিকেট দেবে না, এটাই নিয়ম। সুতরাং কনস্টিটিউশনাল রিকোয়ারমেন্ট গুলো আমি জাহাজের ভিতরে ছিল এটাই ধরে নিতে পারি। কিন্তু তারপরে জাহাজে আগুনটা কি করে লাগলো এটা আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং যেখান থেকে লেগেছে সেই উৎপত্তি স্থলটা কোনটা সেটা জানা দরকার। এবং 3 তলা পর্যন্ত জাহাজে আগুন এত তাড়াতাড়ি কিভাবে চলে গেল এটা আমাদের খুঁজে বের করতে হবে। কারণ এই কারণ যদি আমরা খুঁজে বের করতে না পারি তাহলে ভবিষ্যতে আমাদের কি করণীয় সেটাও কিন্তু আমরা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবো। সেজন্য আমি মনে করি যাদেরকে ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া আছে, তদন্তকারী আছেন, তারা সবাই মিলে সঠিক কারণগুলো খুঁজে বের করবেন, রিপোর্ট দেবেন যত তাড়াতাড়ি সম্ভব এবং এগুলো যাতে ভবিষ্যতে যাতে এরকম দুর্ঘটনা শুধু না, আগুনের কথা তো বাদই দেন, যে কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য তারা কিছু না কিছু রিকমেন্ডেশন অবশ্যই দেবেন, আমি সেটা বিশ্বাস করি। তারপরে আমার নিজের যেটা ধারণা সেটা হচ্ছে যে আপনার আমাদের আজকাল যে সমস্ত বিলাসবহুল জাহাজগুলি তৈরি করার যে কোনো জাহাজ সবার ভিতরে একটা কম্পিটিশন যে কে কত সুন্দর জাহাজ বানাতে পারে। মানে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেক জাহাজে আজকাল প্লাস্টিক ম্যাটেরিয়াল ব্যবহার করে। প্লাস্টিক ম্যাটেরিয়াল কিন্তু দাহ্য পদার্থ, যে কোনো এক জায়গায় লাগলে এটা তাড়াতাড়ি স্প্রেড করে, সেটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে আপনার ইঞ্জিন রুমে বা শর্ট সার্কিট হয়েছিল কিনা, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হয়ে থাকে তাহলে কিন্তু তাৎক্ষণিক ভাবে এটা এত ছড়িয়ে পড়তে পারে না। কারণ ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট যেখানেই থাকে সেখানে শর্ট সার্কিট হওয়ার সঙ্গে সঙ্গে ওইটা পুরো সিস্টেমটাই বন্ধ হয়ে যায়, এটাই নিয়ম। আপনারা নিজেদের বাড়ি ঘরে দেখেছেন, শর্ট সার্কিট হলে সমস্ত বাড়িতে অন্ধকার হয়ে যায়। সুতরাং এটাও সঠিকভাবে ছিল কিনা এটাও দেখতে হবে। আর একটা নাশকতার সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না। সরকার এত ভালো চারিদিকে সরকারের সুনাম হচ্ছে, দেশ বিদেশে সরকারের ভাবমূর্তি উন্নয়ন হচ্ছে, বাংলাদেশ একটা ভালো রাষ্ট্র হিসাবে গড়ে উঠছে, এটা সব হচ্ছে। এর পেছনে
অনেক কষ্ট, অনেক অনেক রকম প্রবলেম স্বীকার করে বঙ্গবন্ধু হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটাও অনেকের জন্য চোখের এবং চেষ্টার বিষয়। এরকম যদি আপনার কোনো ধারণা আপনার নিশ্চয়ই আছে যে আপনি জ্বালাও আন্দোলন ছিল তখন কিন্তু আমাদের কাজে বেশ কয়েকটা ছিল যেখানে বাইরে থেকে লোক এসে আপনার নাশকতা করে। তো এই নাশকতার সময়টাও উড়িয়ে দেওয়া যায় না। তো আমি আশা করবো আমাদের যে কমিটিগুলো সবগুলো অ্যাঙ্গেল দেখে ভাবে কারণ নির্ধারণ করবেন। ইঞ্জিন রুম উৎপত্তি হয়ে থাকলে ইঞ্জিন রুম থেকে সেখানে আগুনটা কিভাবে ছড়িয়ে পড়লো, যে কথা আপনারা বললেন যে আগে আপনার যখন ঢাকা থেকে রওনা হয়েছে তারপর থেকে নানা রকম বিঘ্ন ঘটছিল, সেগুলো সঠিকভাবে দেখা, এটাও যদি থাকে সবগুলো তদন্তে আসবে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর এসে শুনবো। আমাদের সাথে আছেন বরগুনার পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ, যিনি বৃহস্পতিবার রাতে স্ত্রী সহ এই লঞ্চে করে যাচ্ছিলেন। আমরা খুবই আনন্দিত যে উনি বাঁচতে পেরেছেন, যদিও তার স্ত্রী কিছুটা পায়ে আঘাত পেয়েছেন বলে পত্রিকায় শুনেছি। আমরা বিরতির পরে তার সেই দুঃসহ অভিজ্ঞতা, এটা আসলে মানে কারো কাছে জানতে চাওয়াটা আসলে খুব বেদনার, কিন্তু তবুও আমরা যাতে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তার দৃষ্টিতে একজন দায়িত্বশীল কর্মকর্তা, তার দৃষ্টিতে কোথায় ত্রুটি ছিল বা আদৌ ছিল কিনা, যেটি আমরা পরে মাহবুবউদ্দিন আহমেদের কাছ থেকে শুনবো। আমি বিরতির পরে এসে হোসেন মোহাম্মদ আল মুজাহিদের অভিজ্ঞতাটি শুনবো। কথা বলছিলাম অভিযান 10 মধ্যরাতে যেই আতঙ্ক ছড়িয়েছিল এবং তাতে এখন পর্যন্ত 42 জন মানুষের প্রাণ গেছে, নিখোঁজ আছেন এখনও অনেকে। ঠিক কত সংখ্যাটা আসলে বলা যাচ্ছে না, কারণ সেই লঞ্চটিতে কতজন যাত্রী ছিলেন সেটিও নিশ্চিত করে কেউ বলতে পারছে না। কারণ বাংলাদেশে এটাই বাস্তবতা যে 300 ধারণ ক্ষমতার লঞ্চ ছাড়ে কখনো কখনো 600 লোক নিয়ে। কারণ যেদিন লঞ্চটি ছেড়েছি বৃহস্পতিবার, তারপরে সাপ্তাহিক ছুটি, বড়দিনের ছুটি, সব মিলে বাড়তি লোক ছিল, ফলে 42 জনের মৃত্যু নিশ্চিত করা গেছে, কিন্তু নদীতে ভেসে বা নিখোঁজ সংখ্যাটা কত আমরা এখনও জানি না। আমি একটু হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ, তাকে এই মুহূর্তে এইভাবে যুক্ত করতে আমার খুবই খারাপ লাগছে, কিন্তু মানে আমি জানি যে ট্রমাটা এখনও উনি পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। তবুও একটু যদি আপনার অভিজ্ঞতা সেদিনে শেয়ার করেন, যে মানে এই লঞ্চটি ছেড়ে যাওয়ার পরে বরিশাল পর্যন্ত গেল, কয়েকজন প্রত্যক্ষদর্শী বলছিলেন যে ঢাকা থেকে ছাড়ার পরপরই তারা অস্বাভাবিক শব্দ, তারপরে যেখান দিয়ে ধোঁয়া বেরোনোর কথা সেখান দিয়ে একটু আগুনের ফুলকি বেরোনো, একটু তাপ বেড়ে যাওয়া, কয়েকবার লঞ্চটি স্টার্ট বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি অভিযোগের কথা কয়েকজন বলছিলেন। এবং বরিশাল থেকে ছেড়ে যাওয়ার পরেও লঞ্চটি, আগুন লাগার পরে লঞ্চটি অনেকক্ষণ চলেছে। একটু আপনার অভিজ্ঞতাটা একটু যদি আমাদের সাথে শেয়ার করেন। ধন্যবাদ আপনাকে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, প্লিজ। প্রথমে আমি এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা বিভিন্ন ভাবে নিহত হয়েছেন তাদের মাগফিরাত করছি, যারা দগ্ধ হয়েছেন বা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনা করছি। এটি নিতান্ত একটি মর্মান্তিক একটি দুর্ঘটনা। আমরা আসলে কোনোভাবেই চাই না যে এরকম কোন একটি দুর্ঘটনা, সেটা সড়কে হোক বা নৌপথে বা রেলপথে, ভাবেই কোনো দুর্ঘটনা হোক, এটি আমরা কিন্তু চাই না। তারপর হচ্ছে যে আমি একজন সাধারণ যাত্রী ছিলাম এবং প্রত্যক্ষদর্শী বা ভুক্তভোগী বলা যেতে পারে। সৌভাগ্যক্রমে আসলে আমি বেঁচে যাই। তবে আপনি যে কথাটি বললেন সেটির উত্তর যদি এভাবে দিই যে কয়েকজন যাত্রী অভিযোগ করেছে যে লঞ্চ ছাড়ার পরপরই তারা অতিরিক্ত গতি বা শব্দ, গরম হয়ে যাওয়া, এই সমস্ত কথা হচ্ছে একটা ভেগ কথাবার্তা, একটা অস্পষ্ট কথাবার্তা। কারণ যদি তাই হয় তাহলে তখন তারা কেন অভিযোগ করলো না ওই সময়, তখন কেন মাস্টার রুমে গেল না, বা অভিযোগগুলো উত্থাপন করলে তখন হয়তো অন্যরকম হতে পারতো। এগুলো হতে বাড়ানো কথাবার্তা। বিষয়টি হচ্ছে যে এই দুর্ঘটনার যে কারণ, সেই কারণ অনুসন্ধানের জন্য সরকার ইতিমধ্যেই কমিটি গঠন করেছেন। মাননীয় নৌ পরিবহন এসেছেন ঘটনা একটি স্বাভাবিকভাবে হয় কমিটি হচ্ছে। তো সেই কমিটিতে টেকনিক্যাল পার্সন আছেন, ফায়ার সার্ভিস বা যারা নৌ নিরাপত্তা নিয়ে তারা কাজ করলে, কাজ শেষ করার পরে হয়তো জানা যাবে যে প্রকৃতপক্ষে কি কারণে এই লঞ্চটিতে দুর্ঘটনা ঘটেছে, বা আগুন লাগার কারণ কি, কোথায় আগুন লেগেছে, কিভাবে। এটি হচ্ছে আমার দ্বিতীয় কথা। আর হচ্ছে আমি যদি প্রত্যক্ষদর্শী বর্ণনা দিই, সেটা হচ্ছে এরকম যে ওই মুহূর্তে সবাই ঘুমিয়েছিল রাত্রি 3টার সময়,
স্বাভাবিকভাবেই শীতের রাত্রিতে লঞ্চ সবাই ঘুমিয়েই থাকে। এই আগুন লাগার শব্দ আসলে আমি জেগে উঠি খুব দ্রুত, এবং রুম দ্বিতীয় তলার ক্যাবিনে ছিলাম আমার স্ত্রী সহ, আমি বের হয়ে আসি। তো মাঝখানের যে করিডোর সেই করিডোরে প্রচন্ড ধোঁয়া ছিল, অর্থাৎ তখনও আগুন নিচতলা থেকে বা যেখানে সূত্রপাত হয়েছে সেখান থেকে আগুন আসেনি, ধোঁয়া আসছিল। সে ধোঁয়ার তীব্রতা বেশ তীব্র ছিল, সে ধোঁয়ায় আসলে খুব শ্বাসকষ্ট হচ্ছিল, এবং এই ধোঁয়াতেই কিন্তু অনেকে অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। পরবর্তীতে তাদেরকে রেস্কিউ করার মতো অবস্থা থাকে না, কারণ কে কাকে রেস্কিউ করবে ওই মুহূর্তে, ওই মাঝ নদীতে বা মধ্যরাত্রে। তো আমি সৌভাগ্যক্রমে সেটা আমি স্ত্রী সহ সামনে যে পতিত অংশ লঞ্চের ডেক বা যে সেখানে পুষতে সক্ষম দ্বিতীয় তলায়, এবং দ্বিতীয় তলা থেকে রেলিং টপকে বেশ সাহসিকতার সাথে আমার স্ত্রী যে কাজটি করেছেন, আমি ওর সাথে লাফ দিয়ে প্রথম তলায় নিচতলায় যে দিদি যাত্রীরা সাধারণত ওঠেন সেখানে পৌঁছতে সক্ষম হল লাফ দিয়ে। সে লাফ দেওয়ার ফলে কিন্তু আসলে বলা যেতে পারে এক ধরনের যে আল্লাহ হয়তো আমাকে বাঁচিয়ে রেখেছে। যে জায়গাটা দাঁড়িয়েছিলাম প্রায় 45 মিনিট থেকে 50 মিনিটের মতো, যে জায়গাটাতে সেখানে আরো অনেকেই প্রায় 1-150 লোক আমরা দাঁড়িয়েছিলাম। আমাদের আসলে ওই যে ধোয়ার আঁচ সেটি আমাদের গায়ে লাগে, আমরা ওপেন স্পেসে দাঁড়িয়েছিলাম। এবং পরবর্তীতে প্রায় 50 মিনিট পরে আনুমানিক 3:55-র দিকে এই লঞ্চ নদীর এই পারে, অর্থাৎ অপর পারে, ধানকোটি লঞ্চ ঘাটের অপর পারে লঞ্চটি কুল স্পর্শ করে, মাটি স্পর্শ করে, তখন আমরা স্বাভাবিকভাবে বলতে গেলে যারা ছিলাম বাইরে ওই ওপেন স্পেসে তারা নেমে আসি। আর এর মধ্যে আরেকটি কথা বলতে হচ্ছে মাঝ নদীতে যখন লঞ্চ ছিল তখন কিন্তু আসলে কারো ধারণা ছিল না যে লঞ্চটি কোথায় আছে, কোন জেলায়, পার কত দূর, এটি কিন্তু ম্যাক্সিমামের ধারণা ছিল না। তখন যারা শক্তি সামর্থ্য ছিল বা যারা একা ছিলেন, সিঙ্গেল ছিলেন, তারা কিন্তু লাফ দিয়ে নদীতে ঝাঁপ দিয়েছেন, যারা সাঁতরে পার হয়েছেন। সমস্যাটি হয়েছে মূলত যারা শিশু সন্তান সহ বা বৃদ্ধ বাবা সহ ছিলেন তাদের ক্ষেত্রে। তারা আসলে সিদ্ধান্ত নিতে পারছিলেন না যে এই মাঝ নদীতে লাফ দিয়ে আমরা কি সাঁতরে উঠতে পারবো না, কোন কত দূরে। এই জন্য কিন্তু সমস্যাগুলো হয়েছে। শেষ পর্যন্ত যখন আগুনের তীব্রতা বাড়ে তখন কিন্তু আসলে যারা ভিতরে ছিলেন তারা লাফ দিয়েছেন। আর মৃত্যুর কারণ তো অবশ্যই তদন্ত করার পরে জানা যাবে। তবে আমার ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা যেটা সেটা হচ্ছে যে যারা ভিতরে ছিলেন ক্যাবিনের ভিতরে বা মাঝের করিডোরে, তারা আসলে ধোয়ার তীব্রতায় শ্বাসরোধ হয়ে সেখানে সেখান থেকে আর উঠতে পারেননি। আর আমি যখন লঞ্চ থেকে নামি 3:55 পরে 4টায় এই তখন সম্পূর্ণভাবে দাও দাও করে আগুন জ্বলে ওঠে এবং লঞ্চটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। সেই সময় যারা লঞ্চ থেকে বের হতে পারেননি বা লাফ দিতে পারেননি বা কোনোভাবে পারে আসতে পারেননি, তারা হয়তো বা দুর্ভাগ্য। হোসেন মোহাম্মদ আল মুজাহিদ, আপনাকে ধন্যবাদ। আপনি সৌভাগ্যবশত বেঁচে সেই লঞ্চ থেকে ফিরতে পেরেছেন স্ত্রী সহ। আপনার স্ত্রীর দ্রুত সুস্থতা এবং আপনাদের সবার মঙ্গল কামনা করছি। আমাদের বরিশালে আছেন আমাদের আশিকুর রহমান অপু, সিনিয়র রিপোর্টার এটিএন নিউজের। উনি দুর্ঘটনার খবর পেয়ে ঢাকা থেকে গিয়েছেন কভার করতে, এবং তার সাথে আছেন সময় টিভির বরিশাল ব্যুরো চিফ অপূর্ব অপু। দুই অপুই আমি জানি যে দুই অপুই সেই দুর্ঘটনা কবলিত লঞ্চটি পরিদর্শন করেছেন। আপনাদের কি মত, মানে কি কারণে 42 জন মানুষকে প্রাণ দিতে হলো? আমরা কয়েকজনের কথা শুনেছি, এমনটা শুনেছি যে আগুন লাগার পরেও 1.5 ঘন্টা লঞ্চটি গন্তব্যে যেতে চেয়েছে একটু দ্রুত গতিতে, সেটা না করে যদি কাছাকাছি তীরে ভিড়ানোর চেষ্টা করতো তাহলে কি মানুষের বেঁচে যেত কিনা, বা সেখানে পর্যাপ্ত জীবন বাঁচানোর মতো পর্যাপ্ত বয়া বা লাইফ জ্যাকেট, সেটা যদিও মাহবুবুদ্দিন আহমেদ দাবি করছেন যে তাদের যেই মানে অনুমতি নিয়ে লঞ্চ ছাড়তে হয় তাতে সবগুলোই ছিল, কিন্তু আমি নিশ্চিত যে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ ছিল, ফলে হয়তো সেই লঞ্চের 200 জন মানুষের জীবন বাঁচানোর মতো উপাদান কাগজে কলমে থাকার কথা ছিল, কিন্তু মানুষ তো ছিল হয়তো 700-800 বা কোনো কোনো পত্রিকা লিখেছে 1000-এর বেশি। সব মিলিয়ে আপনাদের এই দুর্ঘটনা কবলিত যানটি পরিদর্শনের পরের এবং সেখানকার অভিজ্ঞতাটা একটু আশিক অপু এবং দুই অপুর কাছ থেকে যদি একসাথে একটু মিলিয়ে শুনি কথাগুলো। আমিন ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে এটি নিউজের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে বলে রাখি যে সময় টেলিভিশনের আমরা কিন্তু গতকাল সকাল থেকে, অর্থাৎ গতকালকে ভোর 5টার সময় কিন্তু আমি ঘটনা স্পটে চলে গিয়েছিলাম, এবং সেই জায়গা থেকে অনেকগুলো বিষয়ে আমরা শুনেছি সেখানকার ভুক্তভোগীদের মানুষের কথা। সেই বিষয়গুলো কিন্তু আপনার আলোচনায় এর মধ্যে চলে এসে, তবে
আপনার আলোচনার শেষ অংশটি আমি শুরু করতে চাই, সেটি হচ্ছে যে কতজন যাত্রী ছিল বা থাকে এক একটি লঞ্চে এটি কিন্তু আসলে কেউ জানে না। আমরা যেটা দেখি প্রতিদিন যে ঢাকা বরিশাল কিংবা দক্ষিণাঞ্চল যতগুলো লঞ্চের যাত্রীদের যে টিকিটিং সিস্টেমটা, এটি আসলে আমাদের এই নৌখাতে কিন্তু গড়ে ওঠেনি। এটি শুভঙ্করের ফাঁকি রয়েছে। তারা একটি তালিকা রাখে, তালিকা বলা হয় প্রত্যেকটি লঞ্চের সামনেই যে এর ধারণ ক্ষমতা এই সংখ্যা, কিন্তু প্রত্যেকটি লঞ্চেই কিন্তু আমরা দেখি যে ধারণ ক্ষমতা থেকেও কিন্তু অনেক বেশি যাত্রী চলাচল করে, এরকম একটি অভিযোগ এখানে হরহামেশাই পাওয়া যায়। এবং আসলে ঠিক কতজন যাত্রী, একজন যাত্রী কিন্তু লঞ্চে যখন ওঠে তখন কিন্তু তার টিকিট কেটে যে উঠতে হয় বিষয়টা কিন্তু এরকমটা নয়। সে কিন্তু ভোরবেলাতে যখন লঞ্চ থেকে নামে তখন কিন্তু টিকিট কেটে নামে। এই জায়গাটা আসলে কত যাত্রী ছিল এটি আসলে যেমন আমাদের কাছে অজানা, অদৃশ্য। সেই জায়গা থেকে আমরা যতটুকু জেনেছি যে বৃহস্পতিবার কর্মদিবসের শেষ দিন থাকায় প্রচুর মানুষ রাজধানী থেকে কিন্তু তার গ্রামের বাড়ি আসেন এবং লঞ্চটিতে ভিড় ছিল, সেটি হাজারের উপরে মানুষ কিন্তু ছিল, একেবারে গাদাগাদি করে সেই ডেকে কেবিনে, প্রত্যেকটি কেবিন কিন্তু একেবারে ফুল ফ্ল্যাপ ছিল এবং যে ডেকের যে যাত্রীরা ছিল অর্থাৎ নিচতলায় এবং দোতলায় একেবারে গাদাগাদি করে একে অপরের সাথে গায়ে গায়ে ঘেঁষে কিন্তু শুয়েছে, রাত্রে আসা যাওয়া করেছে। এবং সেই যাত্রীদের বয়ানেই কিন্তু আমরা এই কথাগুলো বলছি। যখন এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে তখন কিন্তু মানুষ আসলে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল, কে কিভাবে বাঁচবে, নিজের প্রাণটাকে বাঁচাবে। সেই জায়গাতে এক ধরনের যুদ্ধ করেছে। সেই যুদ্ধটা করতে গিয়ে কিন্তু অনেকে কিন্তু যেটি কিছুক্ষণ আগে পাথরঘাটার ইওনো, তিনি তার একেবারে প্রত্যক্ষদর্শী, তিনি একজন রাজসাক্ষী এই ঘটনার। তিনি যেমনটি বলেছিলেন যে আমরাও আজকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যারা এই মুহূর্তে চিকিৎসাধীন, যারা জীবনের সাথে লড়াই করছে জীবনটাকে টিকিয়ে রাখবার জন্য, তারা আমাদের কাছে খুব আক্ষেপ নিয়ে বলেছে। এমন একজন আমি পেয়েছি, আসলিমা বেগম, তিনি তার বাচ্চাটিকে নিয়ে যখন বাঁচার জন্য লঞ্চ থেকে ঝাঁপিয়ে পড়তে চেয়েছিলেন নদীতে, কিন্তু তিনি কিন্তু ঝাঁপিয়ে পড়তে পারেনি, কারণ সেখানে অনেক পুরুষরা ছিল, তারা তার গাড় উপরে পড়েছে। এবং আপনি জানেন যে ডেকের যে যাত্রী এরা আসলে অনেকটা কেবিনের যাত্রী কিংবা ডেকের যাত্রীর কথা আমি একটু আলাদাভাবে বলতে চাই, কারণ হতাহতের ঘটনা এই কিন্তু ডেকের যাত্রীরাই কিন্তু বেশি, এই মৃতের যাদেরই আমরা পাচ্ছি না কেন, তাদের কিন্তু মৃতের সংখ্যা ডেকের যাত্রীদেরই বেশি। এবং ডেকের যাত্রী একটু নিম্নয়েরও অনেক মানুষ আছে, তারা খুব হুড়োহুড়ি করছিল। এটি একটি অন্যতম অনেক কারণের মধ্যে একটি কারণ। তবে আজকে তদন্ত কর্মকর্তা, এই তদন্ত কমিটির যিনি প্রধান তোফায়েল আহমেদ, তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তিনি কিন্তু এরই মধ্যে ইঞ্জিন রুমের বেশ কিছু অনিয়ম খুঁজে পেয়েছেন, এটি কিন্তু বলেছেন। তবে তিনি আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত সেটি সংবাদ মাধ্যমের কাছে বলেননি, তিনি তার তদন্ত প্রতিবেদনে সেটি প্রকাশ করবেন বলেছেন। এবং ফায়ার ব্রিগেডের যে যারা কর্মকর্তারা ছিলেন তারাও বলছেন যে ফায়ার ব্রিগেডের যে 20টি ইকুইপমেন্টস থাকার কথা, সেই 20টির ভিতরে এখন পর্যন্ত সম্ভবত 4টি পাওয়া গেছে। এগুলো কিন্তু আমি বলে রাখছি, এগুলো কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করেননি আমাদের কাছে, তবে অনানুষ্ঠানিকভাবে আমরা তো অনেক তথ্য পাই, সেই তথ্যের জায়গা থেকেই আপনাকে বলছি। এবং আমরা দিনভর সময় টেলিভিশনের দর্শকদেরকে, সব গণমাধ্যমই সেখানে ছিল, সব গণমাধ্যম কর্মীরাই কিন্তু ইভেন্টটা, এই দুর্ঘটনাটি আপডেট জানানোর চেষ্টা করছে। এবং যেটি হচ্ছে যে শুধুমাত্র ঢাকা বরিশাল নয়, গোটা দক্ষিণ অঞ্চলে কিন্তু প্রতি বছর, এটি নিয়ে আমার আজকে একটি বিশেষ প্রতিবেদন ছিল, প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় নিত্য নতুন কিন্তু যাত্রীবাহী বিলাসবহুল লঞ্চ আসছে, কিন্তু এই লঞ্চের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গড়ে ওঠেনি। যে নিরাপত্তাটা শুধুমাত্র আপনি যদি বলেন যে এই অগ্নি কাণ্ডের ঘটনায় আজকে এতগুলো মানুষের প্রাণ গেল, এর আগেও কিন্তু মাত্র 1 মাস আগেও কিন্তু একটি বালুবাহী ট্রলারেও কিন্তু এই ধরনের কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছিল, সেখানেও কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ছিল। এবং এর বাইরেও কিন্তু মাত্র 1 মাস আগে কেবিনের মধ্যে যাত্রীদেরকে কিন্তু হত্যা করা হয়, এইরকম কিন্তু একটি অভিযোগ আছে এবং আমরা তার প্রমাণও পেয়েছি। এবং এই যে নিরাপত্তার অভাব, এই নিরাপত্তাটা কিন্তু খুব ডে বাই ডে খুব প্রকাশ্যে খুব বেশি আসছে। আমি মনে হয় এখন আপনাদের অপুর কাছে আশিক অপুর কাছ থেকে একটু শুনি। ধন্যবাদ অপূর্ব অপু। জি, অনেক কথাই আমরা শুনেছি সহকর্মী অপূর্ব অপুর কাছে। তিনি যেহেতু বরিশালে থাকেন, নিয়মিত লঞ্চ যাত্রাও করেন, আরো ইন ডিটেল এই কারণেই বলছেন। আমার হাসপাতালের যারা আহত আছেন, পুড়ে গেছেন, তাদের সাথে কথা হয়েছে এবং ঘাটে যারা আছেন তাদের সাথে আসছেন, স্বজনদের খোঁজে আসছেন। কেউ কেউ যাত্রী ছিলেন, নিজে উদ্ধার হয়েছেন, তিনিও আসছেন স্বজনদের খোঁজে, তাদের সাথে কথা হয়েছে এবং ফায়ার ব্রিগেডের লোকজনের সাথে কথা হয়েছে, এখানকার প্রশাসনের সাথে কথা হয়েছে। আমি কয়েকটি জিনিস বুঝতে পেরেছি, সেটি হচ্ছে যে 1.5 ঘন্টা যে লঞ্চটি চললো, আগুন জ্বলছে এই অবস্থায়,
এই সময় লঞ্চটি অতিরিক্ত গতিতে চলেছে, অর্থাৎ স্বাভাবিক যে গতিতে চলে তার থেকে বেশি গতিতে চলছে। আপনারা শুরুতেই যে মানুষের কথাগুলো দেখেছেন তাতে দেখেছেন যে বলছে 1.5 ঘন্টার অতিরিক্ত এগিয়েছিল, অর্থাৎ যে সময় তাদের বরিশালে থাকার কথা সে সময় তারা 1.5 ঘন্টা আগে পৌঁছে গেছে, চলে এসেছে। 1.5 ঘন্টা এগিয়েছিল লঞ্চটি। এবং আরেকটি কথা অপূর্বপু বলেছেন, আমি বলছি যে এই রুটে 2টি লঞ্চ নিয়মিত চলাচল করে, এই ঢাকা থেকে বরগুনা। সেই রাতে অন্য লঞ্চটি চলাচল করেনি, ফলে 2 লঞ্চের যাত্রী এক চাপ ছিল অনেক বেশি। এটা একটা মজার তথ্য, অনেক বেশি যাত্রী ছিল এবং 3টা স্টপেজে সেই লঞ্চটি জায়গা পেয়েছিল। প্রথমত চাঁদপুরে, পরে বরিশাল এবং আরেকখানে যাত্রী তুলেছে। অর্থাৎ বরগুনায় যে যাত্রীরা ঢাকা এবং চাঁদপুর বরিশাল সহ বিভিন্ন জায়গা থেকে আসতে চায়, 2 লঞ্চের যাত্রী এক লঞ্চে অভিযান 10-এ উঠেছে। সেই লঞ্চ আরো অতিরিক্ত গতিতে চলেছে। এর কারণটা কি? এর কারণটা আমার কাছে মনে হয়েছে যে লঞ্চের শুরুতেই সদরঘাট পার হওয়ার পরপরই যে আওয়াজ হচ্ছিল ইঞ্জিনে, মাঝে মাঝে আগুনের ফুলকা বেরোচ্ছিল ধোঁয়ার সাথে, সেই জায়গা থেকে লঞ্চের যিনি চালক বা স্টাফ যারা ছিলেন তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যত দ্রুত সম্ভব তারা গন্তব্যস্থলে পৌঁছে ইঞ্জিনটা বন্ধ করে হয়তো ইঞ্জিনটা মেরামত করবেন। এই চিন্তা হতে পারে, এই চিন্তা থেকে অতিরিক্ত গতিতে লঞ্চ চালানো হতে পারে। আগুন যখন শুরু হয়, যখন আরো বেড়ে যায়, তারা নিয়ন্ত্রণে আনতে পারেন নাই, ঠিক সেই সময় তারা কিন্তু অন্য লঞ্চ চালকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এটাও আমাদের কানে এসেছে বিভিন্ন মাধ্যমে। এখনো যেহেতু চালকদের সাথে আমরা কথা বলতে পারিনি, নিশ্চিত হতে পারিনি, তারা কিন্তু এখনো নিখোঁজ, চালক এবং স্টাফরা। তাদের টেস্ট পাওয়া যাচ্ছে না, তাদেরকে তদন্ত কমিটিও খোঁজ করছে, মোবাইল নাম্বার ধরে এখনো খোঁজ পায়নি। তারা আসলে এই যে লঞ্চটিতে এত সমস্যা সত্ত্বেও তারা যাত্রীদের ঘুম থেকে ডেকে তুললো না কেন? কেবিন বয় থাকে অনেক, প্রত্যেকটা রুম কেবিনে গিয়ে গিয়ে কেন সতর্ক করলো না? এই যে 1.5 ঘন্টা আগুন জ্বললো, অনেকগুলো জায়গায় একেবারে নদীর তীর ঘেঁষে আসে। এখানে যে সুগন্ধা নদী সেটা অনেক ছোট্ট, মানে প্রস্থে খুবই কম, যদিও স্রোতস্বিনী নদী। যে কোনো জায়গায় যে কোনো গ্রামের পাশে দাঁড়াতে পারতো, যেভাবে কালকে শেষ পর্যন্ত পরশুরাতে দাঁড়িয়েছে সেটা কেন আগে দাঁড়ায়নি? এবং যাত্রীদের কেন যে কোনো একটা চরেও নামিয়ে দেওয়া যেত? আমার কাছে মনে হচ্ছে এই জায়গায় তারা সিদ্ধান্ত নিতে পারেনি, অথবা অন্য কোনো কারণ আছে, যে কারণটা খুঁজে বের করতে হবে। ফায়ার হাইড্রেন্ট দেখেছি আমি আগুন নেভানোর, সেটা আসলে লঞ্চে থাকে, কারণ লাইসেন্স পেতে হলে লঞ্চে অনেকগুলো নিয়ম কানুন মানতে হয়, সেগুলো আসলে কতটা ব্যবহার হয়। আরেকটা বড় প্রসঙ্গ আসা উচিত, প্রত্যেকটি লঞ্চের, অপূর্ববাবু ভালো বলতে পারবেন, যে ইঞ্জিনের সাথে তাদের জ্বালানি তেলের ড্রামগুলো রাখা হয়। কোনো কারণে যদি লঞ্চের ইঞ্জিনে আগুন লাগে, কয়েক হাজার লিটার তেল মজুদ থাকে লঞ্চের ইঞ্জিন রুমের আশেপাশে, খুব দ্রুত সেখানে ছড়িয়ে পড়বে। আমরা একটু শুনতে চাই। বলি যে সেখানে কিন্তু 2টা মোটরসাইকেল ছিল, আপনি দেখবেন যে 2টা মোটরসাইকেল কিন্তু মুহূর্তেই কিন্তু বিস্ফোরণ হয়ে গিয়েছে এবং 2টা মোটরসাইকেলকে পুড়ে কিন্তু ছাই হয়েছে। এটা গুরুত্বপূর্ণ। ইঞ্জিন রুমের কাছে 2টা মোটরসাইকেল, সেগুলো ছাই হয়েছে। কিন্তু এই যে ইঞ্জিন রুমের পাশে ব্যারেল ব্যারেল তেলের ড্রাম থাকে, ইঞ্জিন রুমে কোনো কারণে আগুন লাগলে তো সেগুলো বিস্ফোরিত হবে এবং 1000 লিটারের উপরে, 7000 লিটারের মতো তেল একটি জাহাজে সাধারণত থাকে। তার যদি বেশিরভাগটাও ব্যবহার হয়ে যায়, অন্তত 2-1500 লিটার তেল থাকেই জাহাজে সবসময়। সেই 1500 লিটার তেল জ্বলে উঠবে, তাহলে লঞ্চের যে পদ্ধতি, এখন আজকে যে লঞ্চগুলো বরিশাল ঢাকা রুটে যাতায়াত করছে, প্রত্যেকটি এই ঝুঁকিতে আছে। কোনোটির ইঞ্জিনে আগুন লাগলে সেটা নিয়ন্ত্রণ করা না গেলে কয়েক হাজার লিটার তেল একসাথে জ্বলবে। জি, আশিক অপু আপনাকে অনেক ধন্যবাদ, অপূর্ব অপু আপনাকেও ধন্যবাদ। আমরা ফিরছি এখন জনাব খবিরুল হক চৌধুরী। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। বিরতির পরে আমরা আসলে অনেক কথা শুনলাম, মানে অনেক ত্রুটি, ইঞ্জিন রুমের পাশে কেউ বলছে রান্নাঘর ছিল, আমাদের রিপোর্টার বললো অনেক ব্যারেল ব্যারেল তেল ছিল, মোটরসাইকেল ছিল, নানা রকমের অনেকগুলো ত্রুটি আমরা শুনলাম। আমরা আপনার কাছে ফিরবো, তবে ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম অভিযান 10 নামক যে লঞ্চটিতে ভয়ঙ্কর যে দুর্ঘটনায় 42 জন যাত্রীর প্রাণহানি, সেটা নিয়ে জনাব খবিরুল হক চৌধুরী, আমরা অনেকের কথা শুনলাম, অনেক রকমের ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা হলো। আপনি ডিজাইন নিয়ে কথা বলছিলেন যে আমরা একসময় ডিজাইনের কোনো ধারণাই ছিল না, সেই পর্যায়টা আমরা পেরিয়ে এসেছি। এখন আমাদের সেফটি আসলে, আপনি যে প্রথমে বলছিলেন যে 1 থেকে 40 দিন অ্যাক্সিডেন্টে প্রথম দিনে হতে পারতো, 40তম দিনে হতে পারতো। আমাদের একদম সেফটি এনশিওর করতে হবে, যেখানে মানুষের জীবনের প্রশ্ন, সেই জায়গাটা যদি আপনি একটু আলোকপাত করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কথাগুলো বিভিন্ন দিকে আসলে চলে যাচ্ছে এবং আমাদের মাহবুব সাহেব খুব সুন্দর কথা বলছিলেন। আমি কথাগুলো শুনছিলাম আর ভাবছিলাম, কারণ ভাবনার বিকল্প নেই। কারণ আমি একরকমভাবে টেকনিক্যাল পার্সন হিসাবে একভাবে চিন্তা করছিলাম,
এবং মাহবুব সাহেব ওই কারণ যেগুলো বললেন ওটাকে কোনো উড়িয়ে যে দেওয়া যায় তা না, কারণ বাংলাদেশের ব্যাপারে সবসময় একটা এসেছে, মানে এর বিকল্প চিন্তা রাখতেই হয়। স্পেশালি ডিসেম্বরে হ্যান, কিন্তু ডিস্ট্র্যাক্টেড হয়ে যাওয়ার পরই যুক্তিবাদী মন্ত পট করে চলে গেল আবার আরেকদিকে, যে তাহলে ওই সময় কি হলো, এই সমপরিমাণ লোক যে মারা গেল একদিন সকালবেলা ওই একটা এসে আর একটা জাহাজকে যে ধাক্কা দিল, ওখানে তো অন্য কিছু ভাবার আর কোনো নেই, মানে মনটা চলে গেল ওদিকে, যে ওখানে কি কোনো কিছু হলো। দেখা গেল যে ওই যে আমরা যেমন ছোটকালে কক ফাইট খেলতাম, কি সুন্দর সেই ভিডিওটা মনে আছে আপনাদের, যে ওই যে এসে একটাকে করে ডুবিয়ে দিল, আর আরেকটার ক্ষেত্রে কি মানে রীতিমতো ধাক্কি, মানে একটা ডাইমেনশনে দেখেন একটা এই মানে কোন দিকে আপনি যাবেন। একটা হলো ধাক্কির দিকে সেফটি, শেষ পর্যন্ত কি হয়, শেষ পর্যন্ত আমি মারা যাই, এই তো মানে বাংলাদেশের মানুষ যার জন্য এত যুদ্ধ হয়েছে, এত হয়েছে, সেই মানুষগুলোই তো শেষ পর্যন্ত মারা যায়। আচ্ছা, লেট আস স্টার্ট আফটার ট্রাস্টিং। আমরা বিশ্বাস করা শুরু করি শুরুর থেকে, যে হ্যাঁ ডিজাইনটা খুব সুন্দর ছিল, ডিজাইন যেহেতু ওই যে ব্যুরোক্রেসি কাগজপত্র বলা আছে যে ডিজাইন অ্যাপ্রুভ, খুব ভালো একটা মানুষের সিল আছে, খুব ভালো ডিজাইন কোম্পানি একটা ডিজাইন করে দিয়েছে, সুতরাং অ্যাপ্রুভাল আছে, মানে কাগজে কলমে সবকিছু ঠিক আছে, ট্রাস্ট করতে হবে তো। আরে প্রত্যেক মানুষকে বিশ্বাস না করলে, বিশ্বাসের কথা আসতেছে না, যেহেতু ওই যে যেমন একটা কথা আসলো যে যেহেতু ছিল তো নিশ্চয়ই ফায়ার ফাইটিং ছিল, এই শব্দটা আপনি কিভাবে অস্বীকার করতে পারবেন? ও কাগজ পেল কিভাবে? সুপারভাইজারি প্যানেল মেম্বার যারা 8 বার যাওয়ার কথা, সে সব ওই ডিপার্টমেন্ট শিপিং এর লোক, মানে কাগজে কলমে যা যা থাকার কথা ছিল সবই ছিল। মানে এই কথা যদি হয় তাহলে খুব মজার ব্যাপার যেটা হয়, যেটা আগে আমি ইনভেস্টিগেশনে থাকতাম বা মাঝে মাঝে দেখতাম, যে কারণে আমি আই হ্যাভ বিকাম ভেরি মাচ বোর্ড অফ ইট, সেটা হলো যে শেষ পর্যন্ত বলা হতো যে ইট ইজ অ্যাক্ট অফ গড, সবচেয়ে সহজ, এবং যদি বলা থাকে যে যিনি দায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করতে হবে, তাহলে গডের বিরুদ্ধে একটা সু করে দেওয়া যায়, যাকে আর দেখাই যায় না, সুতরাং তার বিরুদ্ধে সু করলে সবাই, আমরা দেখেছি সেরকম ভাবে এত শত শত লোক মারা গেল, কিন্তু আপনি দেখাতে পারবেন যে উল্লেখযোগ্য ভাবে একটা আবরার হত্যার জন্য 20 জন লোকের ফাঁসি হয়ে যায়, বাকি 40 জন, আজকে যে 42 জন আমার ভাই মারা গেল, ইজ ইট এনি অফ লেস ভ্যালু দ্যান আবরার? আমি কি বলতে পারবো যে বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী, সিটিজেন অনুযায়ী কোনো মানুষ কি কোনো মানুষের চেয়ে ছোট বা কম? প্রত্যেকটা মানুষের জীবন। তাহলে শেষ পর্যন্ত আমি কি পাচ্ছি? আমি তো বিশ্বাস করে শেষে আসতে পারছি না। আমি যদি খোদার উপর বিশ্বাস করে ফেলি যে ওই যে কি জন্ম মৃত্যু বিয়ে, হ্যাঁ আল্লাহর হাতে, তাইলে এই মারা গেছে, আপনি কিসের তদন্ত? এটা তো লেখা ছিল। এখন আমার যেটা কথা সেটা হলো যে এই জায়গাটাতে আমি কতগুলো জায়গার উত্তর পাওয়া যাচ্ছে না, এবং সেই জায়গাগুলো আমি আবার একটু আশাবাদী এই জন্য আজকে বিজয়ের মাসে আমি এইটুকুও বলে রাখি, আমার পজিটিভ আমার ইয়েটা, যে আমাদের ম্যারিটাইম সেক্টরটা খুব যোগ্য লোকের হাতে আছে এখন, আমি বলবো। যেমন আমাদের যে মিনিস্টার সাহেব, আমি নিজে যেহেতু ওনাদের সঙ্গে পরিচিত, জানি মানে হোয়াট টাইপ অফ ম্যান দে আর। আমাদের মিনিস্টার সাহেব একদম মনে প্রাণে একজন বাংলাদেশি এবং মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসী এরকম একজন লোক, আমি খুব কাছ থেকে ওনার সঙ্গে মিশেছি। আমাদের রফিকুল ইসলাম সাহেব, যার কথা আপনি জানেন যে উনি একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি হলো পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, মানে শিপিংয়ের। তাহলে শিপিংয়ের মিনিস্টার পেলেন, শিপিং পেলেন। আমাদের বীর বিক্রম সাহেব কথা বললেন, উনি একজন মহান মুক্তিযোদ্ধা, উনি ওনারের তরফ থেকে একজন। তাহলে শিপিং সেক্টরটা কাদের কাছে আছে? যাদের উপর আমরা পূর্ণভাবে আস্থা রাখতে পারি। বিজয়ের মাসে ওনারাই ভাববেন, ওনারাই দেখবেন, ওনারাই জানবেন। কিন্তু আমার যে জায়গাটা একটু ভয়, সেই জায়গাগুলো আমি একটু বলে রাখিস, এবং সিরিয়াসলি আমি যেমন ক্যাজুয়ালিটি ইনভেস্টিগেশন ইজ এ ডিফারেন্ট সায়েন্স অল টুগেদার। এটা আপনি মিলে 5 জনকে দিয়ে চলো একটা কমিটি বানাই দেই, আর লোকজনকে খুঁজে ইন্টারভিউ নিয়ে ক্যাজুয়ালিটি ইনভেস্টিগেশনের রিপোর্ট দিয়ে দিলাম, ইটস নট দ্যাট ইজি। এখন বাংলাদেশের জন্য পার্মানেন্ট ক্যাজুয়ালিটি ইনভেস্টিগেশনের একটা, যেমন পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি থাকে, ওটা তো বদলায় না কখনো, বদলায়? পার্মানেন্ট বলা হয় কেন? এই ক্যাজুয়ালিটি ইনভেস্টিগেশন, দিস পিপুল উইল বি এ থার্ড পার্টি পিপুল, যাদেরকে রিচ করা যাবে না। নো ডেপুটি সেক্রেটারি, নো জয়েন্ট সেক্রেটারি, নো সার্ভেয়ার, নো যারা এই কার্যকারণের সঙ্গে জড়িত, তারা ইচ্ছে করেই, ওই যে বলে না জাজরা বিব্রত বোধ করতো, ওই যে কেন তারা নিজেরাই করতো, উনারাই বলবে কেন আমরা এটার মধ্যে থাকবো, আমরাই তো অ্যাপ্রুভালের মধ্যে ছিলাম, আমরা হয়তো প্রসেসের মধ্যে ছিলাম, আমরাই ছিলাম।
মানে তারাই যে আবার তদন্ত করবে তাহলে তো আর হবে না। এখন আমার জন্য কি করতে হবে তাহলে? ক্যাজুয়ালিটি ইনভেস্টিগেশন। আপনি এগুলো প্লিজ নোট ডাউন, যে এগুলো আমাদের করতে হবে। আসলে খালি টক করে, আমি তো 25 বছর এই টেলিভিশনে কথাই বলছি। আমি আজকেও আমার বাচ্চাদেরকে বললাম, বলে যে কথা বলে কী লাভ? আমার বন্ধু বান্ধব বলে আরে রাখো, এগুলো যদি দেখাই আপনাকে, তারা বলতেছে যে এগুলো কিচ্ছু হবে না, এগুলো তোমার ওখানে গিয়ে কোনো লাভও নাই, এসব কথা বলে কোনো লাভ নেই। কিন্তু আমি তো আশা ছাড়তে, আমি না, আমাদের শেষ পর্যন্ত আশাবাদী আমাদের আশা ছাড় করতেই হবে এবং আমাদের কাজ করেই যেতে হবে। তাইলে ক্যাজুয়ালিটি ইনভেস্টিগেশনের জন্য এক্সপার্টদের লাগবে। এই এক্সপার্ট শব্দটা কিন্তু কোট আনকোট, এইখানে সিরিয়াস একটা ইগনোরেন্স আছে আমাদের, আমি আবার বললাম। এবং আমাদের সরকারের উচ্চ পর্যায়কে এক্সপ্লয়েট করা হইতেছে বাই দ্য প্রফেশনাল। আই এম সরি টু সে, আমি বললাম আপনাকে, আমি নাম বললাম না, প্রফেশনালসরা চেষ্টা করতেছে। কারণ হলো ইগনোরেন্স, যে এই সাবজেক্টটা আসলে শিপ সেফটিটা এটা গাড়ির মতো ফিটনেস না। ওই দিন বলো যে ভাই ফিটনেস আছে, আরে ফিটনেস আছে মানে একটা শিপের ফিটনেস আছে শব্দটা মনে হলো বাস ট্রাকের মতো একটা ফিটনেস, সিএনজির মতো একটা ফিটনেস। এটা তো সেফ কনস্ট্রাকশনের একটা ম্যান্ডেট থাকতে হবে তার, অ্যান্ড দ্যাট উইল স্টার্ট রাইট ফ্রম দ্য ডিজাইন, কনসেপ্ট ডিজাইন থেকে শুরু করে আপ টু দ্য ডেলিভারি, লঞ্চিং। কালকে শুনলাম যে এটার আপনার হয়েছে, ট্রায়াল হয়েছে, সেখানেও কোনো সুপারভিশন ছিল না ফ্রম দ্য রেগুলেটরি অথরিটি। তো এগুলো কেউ অস্বীকার করতে পারবে? আমরা যদি খালি বলি যে কাগজপত্র আমাদের আছে, কমপ্লায়েন্ট আছে, তাতেই কি আমরা বলতে পারবো? এখন এই সেফটির ব্যাপারে, স্পেশালি প্যাসেঞ্জার ভেসেল, আমি আবার বলছি, আপনার যদি একজনের করোনা হয়, 50 জনকে কেন টেস্ট করতে বলা হয় বলেন তো? যে ও কেন ও তো আর কারো তো কিছু কোনো সিমটম আসেনি। আজকে যেটা এই যে ডুবলো, যে অ্যাক্সিডেন্ট হলো, ঠিক সিমিলার আরো 50টা জাহাজ আছে না? নাই? আছে, অবশ্যই। এই 50টা জাহাজের রিভিউ করতে হবে, সোজা হিসাব। এখানে আমি কিন্তু আমার কথার দ্বারা আই এম ট্রাইং টু বেনিফিট দ্য ম্যানকাইন্ড, মানুষকে এবং বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকারকে বেনিফিট করার জন্য আমি কথা বলছি। দিজ আর টু বি রিভিউড। এগুলোকে আবার দেখতে হবে কি একই ঘটনা। ওখানে ইঞ্জিন, আমরা শুনছি যে ইঞ্জিন নাকি চেঞ্জ করে ফেলা হয়েছিল, এবং খুব ইজি, কেউ আসবে না আপনাকে। আপনি এক ইঞ্জিন নিয়ে যদি অ্যাপ্রুভাল নেন, ইঞ্জিনকে সরাই দিয়ে আরেকদিন বলেন যে আরেকটা চাইনিজ ইঞ্জিন ওখানে, আমি দেখি না, আমি সব এগুলো আশঙ্কা করছি। ইনভেস্টিগেশন করলে সব বেরোবে। কেউ বলছে হায়ার পাওয়ার ইঞ্জিন দিয়েছে কারণ প্রতিযোগিতায় দিতে হবে, এসব সব শোনা কথা। হতে পারে, ওইটাও যেমন হতে পারে, এগুলোও হতে পারে। এবং একদিন যদি ইঞ্জিন বদলাতে আসে, আপনার কেউ কিন্তু ধরতে আসবে না, কোনো ম্যারিন পুলিশও আসবে না, কোনো ওখানে সার্ভেয়াররা নিশ্চয়ই পেট্রোলিং করে বেড়ায় না আপনার মনে হয়? আছেই তো মাত্র, আবার ফিরে আসি, আছে যদি 10 জন আর 12 জন সার্ভেয়ার, জাহাজ হলো 6000, কত ধরনের সার্ভে আছে, কনস্ট্রাকশন সার্ভে, এগুলোর উত্তর আপনার এখানে তো ফিজিক্যাল লোকগুলো থাকা দরকার। আপনি গোল টেবিল করতে হবে, পুরা দিনের ওয়ার্কশপ হবে। এখানে দূরে দূরে লোক থাকলে একজন একটা বললো, আরেকজন একটা বললো, এটা দিয়ে টক শো হয়ে যাবে। কিন্তু প্রবলেমের যদি সলিউশন চান, অল দ্য পিপুল আর টু বি হিয়ার। যে 12 জন লোক কিভাবে 6000 জাহাজের ইয়ারলি সার্ভে করে, আপনি অঙ্ক করে 24 ঘন্টা তো তাদের নাকি না, তাদের 36 ঘন্টা ফিজিক্যালি কোনোভাবে সম্ভব না। ফিজিক্যালি সে যদি দেখায় যে এটা আমি করেছি, কয়টার সময় কোন সময় কিভাবে করেছে। সুতরাং এইটা আমি কালকেও বলেছি এবং আজকেও আমি বলছি যে এর মানে এই না যে ওই যে সার্ভেয়ার এখন নতুন নিয়োগ করার ফাইলটা তাহলে কালকে বেলা চালু হয়ে যাবে, আরো 12 জন, আরো কিছু লোক নিয়োগ হবে। নো, এই যে এই জায়গাগুলোতে আরো 12 জন যদি আমার অ্যাড হয়ে যায়, কোনো উন্নতি হবে না, সমস্যার সমাধান হবে না। আমার সমাধান হলো, এইবার আসি আমি ট্রেনিং। সবচেয়ে আমাদের যেটা একটু আগে সেলিম সাহেব বললেন, আই ভেরি মাচ লাইকড ইট। ট্রেনিং এর কোনো বিকল্প নাই ইন অল ম্যাটার্স। উনি শুধু ফায়ার ফাইটিং নিয়ে বলেছেন, আমি বলতে চাই আমার শিপ ডিজাইনে, আমার শিপ সুপারভিশনে, আমি বলতে চাই শিপ অপারেশনে, প্রতিটা জায়গায় আমরা পিছিয়ে আছি। আমাদের ওই নলেজ যেটা আজকে আমার সিঙ্গাপুরে আমার ছাত্ররা তো বিদেশে, ওরা তো খবর পেয়ে আমাকে ফোন করা শুরু করেছে, যারা শিপ ডিজাইনের সঙ্গে জড়িত, যে স্যার আমারই ছাত্র এই বুয়েটে পড়াশোনা করেছে, সেখানে সিঙ্গাপুরে গিয়ে বড় বড় শিপইয়ার্ডের সে ডিজাইনার, সে তার জাহাজগুলো ওশেনে চলতেছে। আজকে 1 থেকে 1.5 ঘন্টা কথা বলেছি এবং হি কল্ড মি। তো তারা বলছে যে আমাদেরগুলো তো স্যার এইভাবে করলে তো এগুলো হচ্ছে, তো এগুলো রেগুলেটরি এই জিনিস। তো মানুষের জীবন যদি একই হয়, সেই জীবনটা নিয়ে প্লেনের মধ্যে উঠলে আপনি একটু বেশি করবেন। আর পানির জাহাজে এখানে ইউএনও সাহেব, আমি তাও তো বলতে চাই না যে ইউএনও সাহেবের জীবন আর আমার গরিব সবার জীবন, কৃষকের জীবন ছোট করে দেখবেন, না, সবার জীবন। সেখানে আমার সবার এই 500 লোক একটা থ্রেটের মধ্যে পড়েছিল এবং সেখানে যে ঘটনাটা একটা প্রথমে অরিজিনেট করেছে, তারপরে কি হয়েছে, ঠিক আছে আগুন লাগতেই পারে, সব কথা আমি মানলাম, এখানে খোদা না খাস্তা আগুন লেগে গেল, ইনস্পাইট অফ অল দ্য প্রিকশনস আগুন লাগতে পারে।
যেমন আমি যখন জাহাজের সেফটি নিয়ে কথা বলতে যেতাম তখন ওনাররা কি বলতো জানেন, বলে যে আরে রাখেন রাখেন প্রফেসর সাহেব, আমরা 50 বছর ধরে চালাইতেছি, ও মাঝে মাঝে 2-1টা ডুববেই, 200-400 লোক মারা যাবে, টাইটানিকও তো ডুবে গেছে, দেখেন আমাকে বন্ধ করে দেওয়ার জন্য আর কিছু লাগে কিনা দেখেন। দেখেন কি সুন্দর কথা, আমাকে স্তব্ধ করে দিল যে আপনি কি বলতে চান, টাইটানিক যেটা আনসিঙ্কেবল ছিল সেটাও তো ডুবে গেছে। কিন্তু টাইটানিকে ডোবার কনটেক্সট আর আমার এই জিনিসের কনটেক্সট তো এক কথা না। না সেটাই। তো আমার প্রতিটা জায়গায় আমি এই যে নলেজের যে ট্রেনিং বিদেশি এক্সপার্টদেরকে আমরা লোকালরাই করব। আমার এই ডিজাইন কোম্পানিগুলোর নলেজের আমি আবার বলছি অভাব আছে, সুপারভাইজারি প্যানেলের যে সুপারভিশনের ট্রেনিং এর অভাব আছে, সার্ভেয়ার, আজকে সার্ভেয়ার কি আমার নামের পাশে হয়ে গেলে আমি সার্ভেয়ার হয়ে গেলাম? আমি পাস করে এসে আমি ম্যানেজমেন্টে পাস করলাম, আমার নাম সার্ভেয়ার। তার তো সেই টেকনিক্যাল নোহাউটা থাকতে হবে। সার্ভেয়ারের যে টেকনোলজি, আপনার ভ্যালু অ্যাড হতে হবে। আজকে আপনি এই পজিশনে বসছেন, আপনার মতো কত লোক বসে বাইরে ঘুরে বেড়াচ্ছে, আপনাকে তাকে বসাই দিলেই সে পারবে? মানে ট্রেন হতে হয়েছে, আপডেটেড হতে হয়েছে, মডার্ন টেকনোলজির সঙ্গে আপনাকে মিল রাখতে হয়েছে, আপনাকে আগাতে হয়েছে। আজকে ওই জায়গাটায় ভীষণভাবে অভাব। আমি ইনশাল্লাহ, যেহেতু দে আর দ্য ভেরি গুড পিপল, আজকে মাহবুব সাহেব আছেন, উনিও মুক্তিযোদ্ধা, মেজর রফিক সাহেব হলো সেক্টর কমান্ডার, আমাদের ইয়ে হলো আমাদের যে মিনিস্টার সাহেব খালিদ মাহমুদ চৌধুরী, হ্যাঁ, তো উনারা করবেন, ইনশাল্লাহ করবেন, আমি এটা আশাবাদী। না হলে আমি উল্টা বলতাম যে ওনারা করবেন না, ওনারা করবেন। উনাদেরকে যদি শুধু এই জায়গাটা পাস কেউ করতে পারে, নলেজটা দিতে পারে এবং বলতে পারে, এবং কাউন্টার কেউ যেন না করে ওনাকে আবার কোনো না বলে যে না এটা দরকার নেই। আমি যেন কোনো একটা সেকশনের পক্ষে কথা না বলি। আজকে আমার যেমন আই এম ভেরি হ্যাপি যে আমার কোনো স্টেক নেই, সবচেয়ে বড় কথা আমি একেবারেই একজন আমি একজন প্যাসেঞ্জার, সোজা কথা, আমি কথা বলতে পারছি। কিন্তু আমার যদি একটা 5টা জাহাজ থাকতো, হ্যাঁ, কথা বলতে গিয়ে কালকে যদি জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়, এরকম কথা আমি কি আজকে রাতে বলতাম? তো এই জিনিসগুলো একটু কাইন্ডলি মানে এই জায়গাগুলোতে গিয়ে, আর একটা সলিউশন বলবো, আমাকে আর দেবেন কিনা আমি জানি না, লাস্ট কি বলে ফেলবো? বলে ফেলাটা হলো, যেহেতু ম্যান পাওয়ার যথেষ্ট না, অন্যান্য দেশে ক্লাসিফিকেশন সোসাইটি আছে, আপনি নাম শুনবেন, ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন সোসাইটি, এগুলোকে লুক আফটার করার জন্য। যেমন ইন্টারন্যাশনালি আছে লয়েডস, এবিএস, জার্মান স্কার লয়েড, এখন ইন্ডিয়ান রেজিস্ট্রি অফ শিপিং, তারাও পর্যন্ত মেম্বার অফ দ্য এক্স। আমাদের দেশ তো ম্যারিটাইম কান্ট্রি, কোরিয়ান রেজিস্ট্রি অফ শিপিং, চায়না ক্লাসিফিকেশন সোসাইটি, রেজিস্ট্রো ইটালিয়ান এন্ড নেভালে, ইউএসএসআর রেজিস্ট্রি অফ শিপিং, এরকম 12টা আছে। আমাদের আর দেরি করা যাবে না, আমাদের ক্লাসিফিকেশন সোসাইটি কেন আনতে হবে? এই যে 12 জন সার্ভেয়ার, আপনি যদি সত্যিকারের বলে কেউ যে কতজন লাগবে, আমি তো বলবো 120 জন লাগবে। তো 120 আর 12 108 জন লোককে চাকরি দেবে। আপনার মনে হয় যে এখন গভর্নমেন্ট এত বড় সাইজকে বড় করবে? বিভিন্ন জায়গা থেকে তার রেস্ট্রিকশন আছে, সাইজ ক্যানট বি মেড বিগার, ইউ নো দ্যাট। তাহলে কি করতে হবে? এই যে প্রাইভেট আর পাবলিক পার্টনারশিপ, অর্থাৎ আমাকে অ্যাকাউন্টেবল ক্লাসিফিকেশন সোসাইটি, আবার যার তার হাতে না, এইটা পেয়ে যেন কেউ আবার বিজনেস শুরু করে না দেয় যে আমি ক্লাসিফিকেশন সোসাইটি, আমি একটা পেয়ে গেলাম 6000 জাহাজের মধ্যে 2000 জাহাজের দায়িত্ব আমার, সুতরাং আসো প্রতি জাহাজ থেকে এত করে টাকা নিয়ে চলো আমরা এখানে। প্রতিটা জায়গায় একটু মনিটরিং, আর স্পেশালি আপনারা মিডিয়াতে আছেন, আপনারা ধরবেন যে জায়গাগুলো উইথ নলেজ আপনাকে কিন্তু কন্ডাক্ট করতে হবে, নট দ্যাট শুধু। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। সেলিম নওয়াজ ভুইয়া আপনার আমার সাথে আছেন, আপনি কি এই নিরাপত্তার বিষয়ে আর কোনো কিছু যুক্ত করবেন? আমরা একটা বিরতি দেব আপনার কাছ থেকে শুনে, যে একটা একদম যেটা খবিরুল হক চৌধুরী যেটা বলছিলেন যে প্রত্যেকটি মানুষের জীবন নিরাপদ। ইউএনও যিনি ছিলেন মানে জাহাজে, তার জীবন যেমন নিরাপদ, একজন নিম্নবিত্তের মানুষ যিনি পুড়ে মারা গেছেন তার জীবন নিরাপদ। প্রত্যেকটি মানুষের জীবন নিরাপদ করার জন্য আর কি করা যায় একটা ইয়েতে? আমরা বিরতির পরে মাহবুবউদ্দিন আহমেদের কাছ থেকে আপনাদের পরামর্শ সবগুলো ওনার কাছ থেকে শুনবো। আপনি একটু যদি কোনো পরামর্শ থাকে যুক্ত করার। পরামর্শের ভিতরে আমি শেষ পর্যন্ত একটা কথা বলতে চাই, যে ওই যে আমি শুনলাম উনি এতক্ষণ যা বলেছেন যথার্থ বলেছেন, এবং উনি যে আশাবাদ প্রকাশ করেছেন আমিও ওনার সঙ্গে একমত, যে আমি আশা করি ভবিষ্যতে এই ধরনের প্রস্তুতি গ্রহণ করা হবে এবং নিরাপত্তা বিষয়ক ব্যবস্থা নিশ্চিত করা হবে। এই সঙ্গে আমি আর একটা বিষয় অ্যাড করতে চাই, যে আপনারা যদি জাহাজে মালিকদেরকে বলতে চাই যে যদি আপনারা সত্যি ডেকোরেশন সিস্টেম ইনক্রিজ করতে চান, তাহলে আপনারা এই ধরনের জিনিস ব্যবহার করেন যেগুলো ফায়ার প্রোটেক্টেড। মানে এখন তো ফায়ার প্রোটেক্টেড উড পাওয়া যায়, আমাদের দেশের মার্কেটেও এগুলো চলে আসছে। তো সেই সমস্ত উড ব্যবহার করেন যেগুলো ফায়ার প্রোটেক্টেড, এবং আপনারা যদি রান্নাঘর বা ইঞ্জিন রুম এইগুলোকে ফায়ার প্রোটেক্টেড
করে তৈরি করেন, তাহলে তো আগুন লাগলেও সেটা স্প্রেড করে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। থাকলেও সেটা অনেক সময় নেবে এবং ততক্ষণে সেটাকে নিভিয়ে ফেলা যাবে। তো এই ফায়ার প্রোটেক্টেড সিস্টেম করে যদি এটা তৈরি করেন, তাহলে এটা আগুন স্প্রেড করার সম্ভাবনা কমে যাবে। আরেকটা জিনিস আমি বলবো, যে আপনারা হয়তো মনে করতে পারেন যে আধুনিক যে ব্যবস্থাপনা, যা মানুষের জীবনের ক্ষতি করে না, এনভায়রনমেন্টের ক্ষতি করে না, এই ধরনের ফিক্সড ফায়ার সাপ্রেশন সিস্টেম ইনস্টল করা খুবই ব্যয়বহুল, এটা কিন্তু যুক্তিযুক্ত নয়। এই কথাটা ঠিক নয়, এটা ভয় পাওয়ার ব্যাপারও না। কারণ এটা একবার ইনস্টল করলে 15 বছর পর্যন্ত এর ভিতরে আর হাত দিতে হয় না। এটা 15 বছর পর্যন্ত গ্যারান্টি থাকে। যে কোনো সিস্টেমই আপনি ইনস্টল করেন, সাধারণত 15 বছরের গ্যারান্টি সহ এগুলোকে ইনস্টল করা হয়। আর ব্যয় যে খুব একটা বেশি তাও না। আমরা অনেক অকারণে অনেক কোটি টাকা খরচ করে জাহাজ তৈরি করি, কিন্তু নিরাপত্তাটা আগে হতে হবে। আমরা বিরতির পরে মাহবুবউদ্দিন আহমেদের কাছে সবগুলো প্রশ্নের জবাব চাইবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। কথা বলছিলাম অভিযান 10-এর যে মধ্যরাতের অগ্নিকাণ্ড, যা কেড়ে নিয়েছে 42 জন মানুষের প্রাণ। আমাদের সাথে আছেন মাহবুবউদ্দিন আহমেদ। আমরা তার কাছে আলোচনা শেষ প্রান্তে অনেকগুলো প্রশ্ন এসেছে, সংশয় এসেছে। যেমন বিরতি আপনার প্রথম বক্তব্যে আপনি বলছিলেন যে যা যা থাকার কথা তা হয়তো ছিল, কিন্তু আমরা আসলে যেটা বুঝতে পারছি বাংলাদেশের বাস্তবতা যে 12 জন সার্ভেয়ার 6000 নৌযানকে ঠিকমতো সার্ভে করতে পারে না। ফলে ফিজিক্যালি অনেক সময় যথাযথ সার্ভে ছাড়াই হয়তো রিপোর্ট দেওয়া হয়, এবং সেখানে যথাযথ ফায়ার ফাইটিং ব্যবস্থা ছিল না, বা থাকলেও সেটা কাজ করেনি। এবং যেটা সেলিম নওয়াজ ভূঁইয়া যে পরামর্শ দিলেন যে এখন অনেক অত্যাধুনিক ফায়ার ফাইটিং ব্যবস্থা চালু হয়েছে, যেটা আগুন লাগলে সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে, স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম দিবে। আপনারা কোটি কোটি টাকা ব্যয় করে সৌন্দর্য বাড়ান নৌযানের, কিন্তু সেখানে নিরাপদ করা হয় না। আর বিশেষ করে এই নৌযানের নিরাপত্তাটা বেশি জরুরি এই কারণে সেখানে অনেক মানুষের জীবন জড়িত। একটা অন্য বালুবাহী জাহাজে হয়তো 1 জন বা 2 জন বা 3 জন মানুষ থাকে, কিন্তু একটা নৌযানে 600, 700, 800, কখনো কখনো 1000 ছাড়িয়ে যায়। সেখানে নিরাপত্তাটা সবার আগে। বিরতির আগে খবিরুল হক চৌধুরী একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনার কাছ থেকে অনেক বেশি প্রত্যাশার কথা বলেছেন। আমরা জানতে চাই যে আর একটিও এরকম দুর্ঘটনা তো ঘটতেই পারে, কিন্তু ঘটলে সেটাতে প্রাণহানি কম হবে বা যথাযথ ব্যবস্থা থাকবে, সেই নিশ্চয়তাটা কি আসলে? জনাব মাহবুবউদ্দিন আহমেদ। আমি আপনাকে ধন্যবাদ। আমি আপনার কথা শুনেছি, প্রফেসর সাহেবের কথা শুনেছি, সেলিম নওয়াজ সাহেবের কথা, খবিরুদ্দিন সাহেবের কথা শুনেছি। সবার কথাই আমি ইন্টারেস্ট নিয়ে শুনেছি, এবং তাদের প্রত্যেকেরই যৌক্তিক বিভিন্ন রকম পরামর্শ আছে। এর কোনোটাই ফেলে দেওয়ার মতো না। আমাদের বর্তমানে যে অবস্থায় সার্ভে হয়, যে আপনার এক্সামিনেশন হয়, যে সমস্ত করা হয়, সেগুলো আপনার দেশের আইন মেনেই করা হয়। এখন এটা যে পর্যাপ্ত নয়, এটা তো এবার প্রমাণিত। আমাদের একটা জাহাজে এরকম ভাবে আগুন লেগে যাবে, জাহাজটা পুড়ে যাবে, জাহাজটা ঘন্টার পর ঘন্টা জ্বলতে থাকবে, মানুষ মারা যাবে, এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি। সুতরাং এটা আমাদের চোখ খুলে দিয়েছে। সেজন্যই আমি কিন্তু প্রথমেই আপনাদের বলি যে আপনারা ইনভেস্টিগেশন করেন। ইনভেস্টিগেশন যত রকম ভাবে করা দরকার, উল্টে পাল্টে সঠিকভাবে করেন, সঠিক কারণগুলো বের করেন, এবং সেই সঠিক কারণগুলো বের করে আপনার এই জাহাজকে নিরাপদ করার জন্য, জিরো টলারেন্সে চলে আসার জন্য, একটা মানুষও যেন আগামীতে আর আমার নদীতে নিহত না হয় জাহাজের আপনার দুর্ঘটনার কারণে, সেটা আগুনে লেগেই হোক, অন্য যে কোনো কারণে হোক, এটা যাতে না হয় সেই জন্য আপনারা প্রেসক্রিপশন করেন। প্রেসক্রিপশন করার পরে আমরা আপনাদের কথা শুনি কিনা দেখেন। আমরা যদি না শুনি আমাদেরকে আপনারা বাদ দিয়ে দেবেন, অসুবিধা নেই। কারণ আমি তো এই দেশটা স্বাধীন করেছিলাম জনসাধারণকে বাঁচিয়ে রাখা, এবং জনসাধারণকে বাঁচিয়ে রাখার জন্য শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিরন্তর লড়াই করে যাচ্ছে। আজকে আমরা 50 বছরে পড়েছি, সারা পৃথিবীকে আমরা মুখ ফুলিয়ে দেখাচ্ছি এইরকম বিশাল বিশাল আমাদের অর্জন। সেখানে আজকের এই ঘটনাটা অনেকটা ম্লান করে দেয় আমার দেশে অর্জন। এটা তো আমি দেখতে পারি না, আমি দেখতে চাই না। সুতরাং আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, প্রপার ইনভেস্টিগেশন করেন, প্রপার ইনভেস্টিগেশন করেন, প্রপার ইনভেস্টিগেশন করেন। যা করা দরকার সেই সম্বন্ধে আপনারা আপনাদের আইডিয়া দেন। প্রফেসর সাহেব কথা বলেছেন, তার কাছ থেকে শোনেন, আমাদের কাছ থেকেও শোনেন, আমাদেরও আইডিয়া থাকতে পারে। আমরা জাহাজের মালিক, সুতরাং আমরা কোনো কাজের না এটা বললে তো হবে না। কারণ
আমাদের যে জাহাজটা পুড়ে গেল, যেই লোকটার জাহাজটা পুড়ে গেল সেই লোকটা কিন্তু পথে বসতে হবে, তার এই অবস্থা থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই, সেটাও আপনাদের মনে রাখতে হবে। সব মিলিয়ে আমার কথা হচ্ছে আমি জিরো টলারেন্সে বিশ্বাস করি। আমার দেশের মানুষ আর যেন এরকম মৃত্যু মিছিলে পতিত না হয়, সেই জন্য যা কিছু করা দরকার, আমাদের দেশে প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ অনেক রকম লোক আছে, এখন আমাদের দেশে টেকনিক্যাল লোক আছে, এখন আমাদের এখানে ইনভেস্টিগেশন করার মতো লোক আছে, একজন যে ক্যাজুয়ালিটি ইনভেস্টিগেশন টিমের কথা বলছেন, সবকিছু সম্ভব, সবগুলো আপনারা এমপ্লয় করেন, কিন্তু এই মানুষের জীবন বাঁচাতে হবে, নিরাপদ করতে হবে। জি জি, একটা সেক্টর হিসেবে মানুষের জন্য নিরাপদ হয়ে মানুষকে কমফোর্ট দিতে পারে, সেই ব্যবস্থা করার জন্য যা কিছু করা দরকার আমি আপনাদের সঙ্গে আছি। জি জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, যে এই যে দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার যে জাহাজ আমরা বিজ্ঞাপন দেখি বিলাসবহুল জাহাজ, আমরা বিলাস চাই না, আমরা আগে নিরাপত্তা চাই। আমরা চাই যে ডুবে হোক আগুনে হোক কোনোভাবেই জাহাজে আর একটি মানুষে যেন প্রাণ দিতে না হয়, অত বিলাস দরকার নেই, আমার আগে জীবন বাঁচানো দরকার। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।